আগামীকালকে প্রিয়সীর সাথে দেখা হবে। জানি না প্রিয়সী দেখতে কেমন হবে, তবে আমার মনের মধ্যে প্রিয়সী তার জন্য একটা জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। কথাগুলো আপন মনেই ভাবছিল আর মিটি মিটি হাসছিল আদিল। হঠাৎ করেই ফোনটা বেজে উঠল। বিরক্তি নিয়ে ভাবলো, আমার এত সুন্দর ভাবনায় ছেদ ঘটিয়ে কে ফোন দিল। তাই বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো প্রিয়সী ফোন দিয়েছে। খুশিতেই মনটা নেচে উঠল। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো। রিসিভ করতে নিজে অজান্তেই প্রিয়সীকে বলে ফেললাম, আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম। প্রিয়সী একটু হেসে বলল, তাই নাকি? তাহলে তো মনে হয় আপনি আমার কথা ভাবেন। প্রিয়সীর কথায় আমার হুঁশ ফেলল। ছি ছি, নিজে অজান্তে কি বলে ফেললাম। আমি কথা কাটিয়ে নিয়ে বললাম, আরে না না, এমন কিছু না, বাদ দিন। প্রিয়সী আর এই বিষয়ে কিছু বলল না। পরে প্রিয়সী আমাকে বলল, আচ্ছা, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার কি রং পছন্দ? আমার লাল রং খুব পছন্দ। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুমান এখন, কাল দেখা হবে। এই বলে ফোনটা রেখে দিল। ও ফোনটা রেখে দিতেই আমার মনটা খারাপ হয়ে গেল। আর তো কিছুক্ষণ কথা বলতে পারতো। ফোনটা কেন যে এত তাড়াতাড়ি রেখে দিল। এর মধ্যে মা ডাকলো রাতে খাবার খাওয়ার জন্য। তাই খাবার খাওয়ার জন্য ডাইনিংয়ে চলে গেলাম। খাবার টেবিলে বাবা আমাকে বলল, আদিল, কালকে তো তোমার ভার্সিটি বন্ধ। হ্যাঁ বাবা। ঠিক আছে, শোনো, আগামীকালকে কোথাও যেও না। আগামীকালকে তোমার বোনকে দেখতে আসবে। বাবার কথা শুনে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। বাবা আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি কিছু ভাবছো? না মানে আসলে বাবা, আগামীকালকে এক বন্ধুর সাথে দেখা করার কথা ছিল। অনেকদিন ওর সাথে দেখা হয় না তো। না, আগামীকালকেও তুমি কোথাও যাবে না, বাসায় থাকবে। বাসায় অনেক কাজকর্ম আছে, আমাদেরকে হেল্প করবে। বন্ধুর সাথে অন্য একদিন দেখা করো। বাবার কথাটা শুনেই মনটা খারাপ হয়ে গেল। পরে আমি বাবাকে রিকোয়েস্ট করে বললাম, বাবা, আমার অনেক দিনের পুরনো বন্ধু, প্লিজ বাবা, আমি দেখা করে তাড়াতাড়ি চলে আসবো। বাবা কিছুতে রাজি হচ্ছিল না। বাবা আমাকে রেগে গিয়ে বলল, আমি তোমার থেকে আর কোনো কথা শুনতে চাই না এই বিষয়ে। এই কথা হলে খাবার শেষ করে বাবা রুমে চলে গেল। পরে আপুকে ধরলাম, কারণ আমি জানি আপু যদি কোনো বিষয়ে বাবাকে রিকোয়েস্ট করে, বাবা কোনোদিন সেই রিকোয়েস্ট ফেলতে পারবে না। আপু বলল, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব, কিন্তু বাবা রাজি হবে কিনা আমি তোকে শিওর দিতে পারছি না। এই বলে আপু বাবার রুমে চলে গেল। আমি ডাইনিং টেবিলে মন খারাপ করে বসে আছি। বাবা যদি রাজি না হয় তাহলে প্রিয়সীর সাথে দেখা করা হবে না। একটু পরে আপু আসলো। আপুকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, কিরে আপু, বাবা কি রাজি হয়েছে? অনেক কষ্টে বাবাকে রাজি করলাম। বাবা রাজি হয়েছে শুনে মনটা খুশিতে নেচে উঠল। আপু বলল, বাবাকে আমি অনেক কষ্টে রাজি করিয়েছি, খুব দ্রুত বাসায় চলে আসবি। খুশি মনে নিজের রুমে চলে গেলাম। এসে ভাবতে লাগলাম, বাবা তো রাজি হয়েছে, যাক, আর কোনো চিন্তা নেই। আগামীকালকে প্রিয়সীর সঙ্গে দেখা হচ্ছে তাহলে। পরে ভাবলাম বইটা নিয়ে একটু পড়তে বসি, কিন্তু না, পড়ায় কিছুতে মন বসাতে পারলাম না। বারবার শুধু প্রিয়সীর কথাই মনে হতে লাগলো। যায় না কি জাদু করেছে মেয়েটা আমাকে, ওকে ছাড়া যেন আমার কিছুই ভালো লাগে না। পড়ায় মন বসছে না, তাই ভাবলাম বারান্দায় যাই। তাই বারান্দায় চলে গেলাম। কিছুক্ষণ বারান্দায় পায়চারি করলাম। না, কিছুই ভালো লাগছে না। কখন যে সকাল হবে, কখন যে প্রিয়সীকে দেখবো। আরও কিছুক্ষণ বারান্দা থেকে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে এপাশ ওপাশ করছি, কিছুতে ঘুমাচ্ছে না। আমার চিন্তা ভাবনা এখন একমাত্র প্রিয়সী আর প্রিয়সী। প্রিয়সীর কথাগুলো ভাবতেই ঘুমিয়ে গেলাম। অনেক ভোরবেলা ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে তাকে দেখি প্রিয়সী ফোন দিয়েছে। সাথে সাথে ফোনটা রিসিভ করলাম। কি এখনো ঘুমাচ্ছেন নাকি? আমি ঘুম ঘুম অবস্থায় বললাম, হ্যাঁ, সকাল হতে তো এখন অনেকটা বাকি। ফজরের আজান দিয়েছে, উঠুন, উঠে ফজরের নামাজটা পড়ে নিন। পরে পড়ব। প্লিজ, নামাজ পড়ে আবার না হয় ঘুমিয়েন। আমি ফ্রেশ হয়ে উঠে উজু করে ফজরের নামাজটা পড়ে নিলাম। নামাজটা পড়ে আবার শুয়ে পড়লাম। হঠাৎ সকালে আপু ডাকে ঘুম ভাঙলো। কিরে, তুই না বলে কোন বন্ধুর সঙ্গে দেখা করতে যাবি? হ্যাঁ, যাব তো, সকাল হোক। সকাল হতে এখন অনেক দেরি আছে। আপু আমার কানটা ধরে বলল, সকাল হতে এখনো অনেক দেরি আছে না? দেখ এখন কয়টা বাজে। আমি মোবাইলটা হাতে নিলাম কয়টা বাজে দেখতে, দেখে 9টা বেজে গেছে। সর্বনাশ, প্রিয়সী বলেছিল 10টার দিকে পার্কে থাকতে। প্রথম দিনই যদি এত লেট করি তাহলে তো আমাকে লেট লটি বলে ডাকবে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে নিলাম। ওয়াশরুম থেকে বের হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আপু আমার কাণ্ড দেখছে আর মিটিমিটি হাসছে। আমি বের হতে যাব, তখন আপু পিছন থেকে ডাক দিয়ে বলল, নাস্তা করে যা। আপুর সময় নেই, পরে করব। আপু আমার কাছে এসে আমার হাতটা ধরে ডাইনিং টেবিলের কাছে নিয়ে গেল। বলল, বস, আমি খাইয়ে দিচ্ছি। আপু দিকে তাকিয়ে দেখলাম
আপু চোখ টলমল করছে। কিরে আপু, তোর চোখে পানি কেন? না না, কিচ্ছু না, এমনিতেই মনে হয় চোখে কিছু পড়েছে। আমি আপু চোখের পানির অর্থটা বুঝতে পারলাম। বুঝতে পেরে বললাম, আপু কাঁদিস না, এই পরিবার তোর ছিল, তোর কাছে সারা জীবনই থাকবে। আপু আমার কথা শুনে চোখের পানিটা মুছে বলল, বাবা, খুব তো পাকা পাকা কথা বলতে শিখেছিস। আরে আপু, বড় হয়ে গেছি না এখন। হঠাৎ প্রিয়সী কল দিল আপুর সামনেই, তাই ফোনটা রিসিভ করতে পারছি না। তাই ওর কলটা দেখে আমি ফোনটা সাইলেন্ট করে দিলাম। ফোনটা বেজে কলটা কেটে গেল। কিছুক্ষণ পর আবার কল দিল, আমি ফোনটা সাইলেন্ট করে দিলাম। আপু আমার এই কাণ্ড দেখে বলল, কি রে, কে ফোন দিয়েছে? কার ফোন কেটে দিচ্ছিস বারবার? না আপু, কেউ না, অফিস কল। আপু আমার দিকে একটু তাকিয়ে বলল, কি রে, তোর তো মতিগতি ভালো ঠেকছে না, সত্যি করে বল তো কে ফোন দিয়েছে? আপু তুমি যে কি বলো না, আমাকে আবার কে ফোন দিবে? আপু আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল। কি রে, তোকে তো একদম হিরো হিরো লাগছে। আপু একটু ভুরুকুসকে মিটি হেসে বলল, তা এরকম সেজেগুজে কোথায় যাচ্ছিস, সত্যি করে বল তো? আরে আপু, কালকে বললাম না বন্ধুর সাথে দেখা করতে যাব। আপু আমার দিকে তাকিয়ে থেকে বলল। সত্যি বলবি তো? আপুর সাথে আর কোনো কথা না বলে তাতে বেরিয়ে গেলাম। আপু যেভাবে চেপে ধরেছে, তাতে কি বলতে কি বলে ফেলবো। আপু পিছন থেকে ডাক দিয়ে বলল, সাবধানে যাস আর তাড়াতাড়ি আসিস, তাহলে কিন্তু বাবা খুব রাগ করবে। ঠিক আছে। বাসা থেকে বেরিয়ে প্রিয়সীকে কল ব্যাক করলাম, কিন্তু প্রিয়সী ফোনটা ধরল না। পরে ভাবলাম ওকে তাহলে আমার আগে পার্কে পৌঁছে গেল। তাড়াহুড়ো করে একটা রিক্সা উঠলাম। কিছুক্ষণ পরে পার্কে পৌঁছে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম না, কোনো মেয়েকে দেখতে পাচ্ছি না। তাহলে প্রিয়সী এসে এখনো পৌঁছায়নি। হাতে ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম এখনো 10টা বাজতে 10 থেকে 12 মিনিট আছে। যাক, সময়ের আগে চলে আসতে পেরেছি। তাই ভাবলাম পার্কে একটু বসি, এখনো তো কিছুটা সময় বাকি আছে, এর মধ্যে হয়তো প্রিয়সী চলে আসবে। ভাবলাম প্রিয়সীকে আবার একটা ফোন দেই, দেখেও কোথায় আছে। ফোনটা বেজে বেজে কেটে গেল, কিন্তু প্রিয়সী ফোনটা ধরল না। আবার ফোন দিলাম, এবারও ধরল না। আমি ভাবতে লাগলাম প্রিয়সী কি তাহলে ভুলে গেল আজকে আমাদের দেখা করার কথা। এইভাবে মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ পিছন থেকে কেউ একজন আমাকে সালাম দিল। পিছনে ঘুরে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা পরনে লাল একটা শাড়ি, ম্যাচিং হিজাব পরা, ম্যাচিং চুড়ি পরা, আর মুখে মাস্ক লাগানো। চোখ দুটো কাজল কালো, অনেক সুন্দর লাগছিল চোখ দুটো দেখতে। আমি সালামের উত্তর নিয়ে জিজ্ঞাসা করলাম, আপনাকে তো ঠিক চিনলাম না। মেয়েটা একটু হাসলো, হেসে আমাকে বলল, আমাকে চিনতে পারলেন না? মেয়েটার কণ্ঠটা আমার পরিচিত মনে হলো না, তাই বললাম, সরি, আপনাকে চিনতে পারলাম না। মেয়েটি বলল, আপনি কি প্রিয়সী জাহান নামের কাউকে চিনেন? আমি কিছু না বলে চুপ করে এলাম। কে এই মেয়ে যে প্রিয়সী খবর নিচ্ছে? পরক্ষণে মেয়েটি একটু হেসে বলল, কি ভয় পেয়ে গেলেন? এবার মেয়েটার কণ্ঠটা আমার কাছে পরিচিত মনে হলো। পরক্ষণে খুশি মনে বলে উঠলাম, আপনি কি প্রিয়সী? হ্যাঁ, আমি প্রিয়সী, কিন্তু আমাকে তো চিনতেই পারলেন না। না, আসলে আপনার গলা কণ্ঠটা বুঝতে পারিনি। আপনার সাথে ফোনে কথা বলেছিলাম তখন একরকম লেগেছিল, আর এখন অন্যরকম লাগলো, তাই বুঝতে পারিনি। তাহলে এখন কিভাবে এভাবে বুঝতে পারলেন যে আমি প্রিয়সী? আপনার কথাটা তখন অন্যরকম শোনা যাচ্ছিল, তাই চিনতে পারিনি। কিন্তু এখন চেনা চেনা লাগলো, তা চিনতে পারলাম যে আপনি প্রিয়সী। আসলে আমি একটু কণ্ঠ চেঞ্জ করে আপনার সাথে কথা বলছিলাম যে আপনি আসলে চিনতে পারেন কিনা, কিন্তু আপনি চিনতে পারলেন না। না, আসলে আপনার কণ্ঠটার সাথে ওই কণ্ঠটা মিলছিল না, তাই বুঝতে পারিনি। আর আপনি কণ্ঠ চেঞ্জ করে কথা বলতে পারেন? হ্যাঁ, একটু একটু পারি। আমি তখন কল ধরতে না পারার জন্য প্রিয়সীকে সরি বললাম। ইটস ওকে, আমি ফোন দিয়েছিলাম আপনি বের হয়েছেন কিনা তা জানার জন্য। আসলে আমি দুঃখিত। প্রিয়সী আবার ইটস ওকে বলল। পরে তো আমি আপনাকে কল ব্যাক করেছিলাম 2 বার, কিন্তু আপনি তো ধরলেন না। ব্যাগ থেকে ফোনটা বের করে বলল, ও সরি, আসলে আমার ব্যাগে ফোন থাকার কারণে বুঝতে পারিনি। আমি প্রিয়সীর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা সবই বুঝলাম, কিন্তু আপনি মাস্ক পরে থাকলে আপনাকে দেখব কি করে? মাস্কটা একটু খুলুন, আপনাকে তো দেখতে পাচ্ছি না। প্রিয়সী আস্তে করে মুখের মাস্কটা খুলে ফেললো। আমি হা হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। ওর দিক থেকে যেন চোখ সরাতেই পারছি না। এত মায়াবী, এত সুন্দর একটা মেয়ে কিভাবে হয়? যেমন তার মায়াবী কাজল কালো চোখ, তেমন তার মায়াবী মুখ, আর লাল শাড়িতে ওকে অসম্ভব সুন্দর লাগছিল। সাথে লাল চুড়ি, লাল হিজাব, ঠোঁটে লাল হালকা লিপস্টিক। ওর ঠোঁটে একটা ছোট্ট কালো তিল দেখতে পেলাম, আর তিলটার জন্য ওর চেহারাটা আরো অনেক সুন্দর করে ফুটে উঠেছে। সব মিলে ওকে যেন একদম পরিমতো লাগছিল। আমি ওর দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি যেন কোনো মানুষ নয়, পরে দেখছি আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে ও। যেমন সুন্দর দেখতে তেমনি মায়াবী, ওর মুখটা মায়া ভরা। হঠাৎ প্রিয়সীটাকে আমার ঘোর ভাঙলো।
এই যে মিস্টার, কি হলো? এরকম চুপ হয়ে গেলেন যে? কোথায় হারিয়ে গেলেন? আমি যেন কিছু বলা ভাষা হারিয়ে ফেলেছি। কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। আমার ইচ্ছে করছিল সারাক্ষণ ওর দিকে তাকিয়ে থাকি। প্রিয়সী আবার আমাকে ডাক দিল। না না, কিছু না, আসলে আপনার সাথে প্রথম দেখা হলো তো, তাই আর কি। মনে মনে বলতে লাগলাম, আমি কিছু জানি না, কিছু বুঝি না। এই বইটাকে আমার জীবনে চাই মানে চাই। এখন থেকে আমার জীবনে কিছু চাওয়া নেই, শুধু তোমাকে ছাড়া। প্রিয়সী আবার ডাক দিল। ওটাকে আমি ভাবনা থেকে বের হলাম। চলুন আমরা একটু সামনে যেয়ে বসি। আমি প্রিয়সীর কথা সায় দিয়ে প্রিয়সীর সাথে সামনে চলে গেলাম। হাঁটতে হাঁটতে আমরা একটা কফি শপে যেয়ে বসলাম। প্রিয়সী বলল, এখানে আজকে আপনি আমার গেস্ট, তাই আপনাকে আমি ট্রিট দিব। বলুন কি খাবেন? প্রিয়সীর কোনো কথা যেন আমার কানে গেল না। আমি প্রিয়সীর দিক থেকে চোখ সরাতে পারছি না। আমার ইচ্ছে করছে সবকিছু বাদ দিয়ে শুধু ওকে দেখে যায় সারাদিন আর সারাটা জীবন। প্রিয়সী আমাকে ডাক দিল। ওর ডাকে আমার হুঁশ ফিরল। কি হলো, কিছু বলছেন না যে? না, আসলে আপনার কথাটা খেয়াল করিনি। কি বলছিলেন? বললাম আপনি আমার গেস্ট, তাই আপনাকে আমি ট্রিট দিব। কি খাবেন বলুন? আরে না না, কি বলছেন? না, কোনো কথা বলবেন না। আমি যেহেতু বলেছি আপনি আমার গেস্ট, আপনাকে আমি ট্রিট দিবই, কারণ আপনাকে আমি তো ইনভাইট করেছিলাম এখানে আসার জন্য, তাই আপনি আমার গেস্ট। আমি কিছু বলতে যাব, তখন প্রিয়সী বলল, প্লিজ আমার এই রিকোয়েস্টটা রাখুন। আমি আর কোনো কথা বললাম না। আমি ওর কথা সায় দিলাম। প্রিয়সী আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনার কি পছন্দ, কোল্ড কফি নাকি হট কফি? আমার কোল্ড কফি বেশি ভালো লাগে, হট কফি আমার একটু ভালো লাগে না। বাহ, আপনার পছন্দের সাথে আমার পছন্দের তো অনেক মিল। যেমন? গতকালকে না বললেন আপনার লাল রং পছন্দ? আমারও খুব লাল রং পছন্দ। তারপর দেখুন, আপনার হট কফি পছন্দ না, আমারও হট কফি পছন্দ না। আমার কোল্ড কফি পছন্দ, আপনারও কোল্ড কফি পছন্দ। মিলে গেল না দুজনের পছন্দ? তাই বললাম আর কি। প্রিয়সীর কথা আমি মনে মনে ভাবলাম, হ্যাঁ প্রিয়সী তো ঠিকই বলেছে, অনেক মিল আছে আমাদের মধ্যে, থাকতেই হবে। আদিলের পছন্দ বলে কথা। প্রিয়সী 2টা কোল্ড কফি অর্ডার করলো। আরও কিছু অর্ডার করতে চেয়েছিল, কিন্তু আমি নিষেধ করেছিলাম বিধায় আর করেনি। আমরা কফি খেতে খেতে কিছুক্ষণ গল্প করলাম। কফি খাওয়া শেষে প্রিয়সী বিল পে করলো। তারপর আমরা কফি শপ থেকে বের হয়ে গেলাম। কফি শপ থেকে বের হতেই আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখলাম মা ফোন দিয়েছে। ফোনটা ধরতেই মা বলল, কিরে তুই কোথায়, তাড়াতাড়ি আয়, তোর বাবা তোকে খুঁজছে। আমি আর মায়া অনেক কষ্টে তোর বাবাকে ম্যানেজ করেছি। তোর বাবা কিন্তু এরপর খুব রেগে যাবে। এরপর আমি আর মায়া কিন্তু আর ম্যানেজ করতে পারবো না। যেখানেই থাকিস খুব দ্রুত বাসায় চলে আয়। আমি মাকে ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম। মুহূর্তে আমার মনটা খারাপ হয়ে গেল। প্রিয়সীকে রেখে আমার কিছুতে যেতে ইচ্ছে করছিল না। আরও কিছুক্ষণ ওর সাথে সময় কাটাতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব, বাবা যে পরিমাণে রাগী, না গেলে হয়তো বকতে বকতে শেষ করে ফেলবে। সাথে আম্মু আর আপু বকা খাবে। প্রিয়সী আমার দিকে তাকিয়ে বলল, এনিথিং রং? না না, তেমন কিছু না। আসলে আজকে আমার আপুকে দেখতে আসবে তো, তার জন্য আম্মু ফোন দিয়েছিল, তাড়াতাড়ি বাসায় যেতে বলল। বাসায় মনে হয় কিছু কাজ আছে, বাবাকে হাতে হাতে হেল্প করতে হবে। ও সরি, আসলে আপনি আমাকে কথাটা বলতে পারতেন, তাহলে হয়তোবা আমরা আগামীকাল দেখা করতাম। না না, সমস্যা নেই। আর আগামীকালকে তো আমার আবার ভার্সিটি খোলা, হয়তো সেভাবে সময় দিতে পারবো না। আর আজকে ভার্সিটি বন্ধ, তাই আপনাকে সময় দিতে পারলাম। আর বিড়বিড় করে বলতে লাগলাম, যদি আজকে দেখা না করতাম তাহলে এত সুন্দর মায়াবী মুখটা আমি কি করে দেখতাম। প্রিয়সী আমার কথাগুলো শুনতে পেল না, তাই জিজ্ঞাসা করলো, আপনি কি কিছু বললেন? না না, কিছু বলিনি। তাহলে চলুন আমরা সামনের দিকে আগাই। সামনে থেকে রিক্সা নিয়ে আপনিও বাসায় চলে যাবেন আর আমিও বাসায় চলে যাব। আচ্ছা চলুন। আমার খুব ইচ্ছে করছিল প্রিয়সী হাতটা ধরে ওকে বলি, তোমায় খুব ভালোবেসে ফেলেছি, তুমি কি আমার হবে সারা জীবনের জন্য, কিন্তু সাহসে কোলালো না। পরে ভাবলাম প্রিয়সীকে আমার মনের কথা তো বলবই, আজ হোক বা কাল। প্রিয়সীকে আমার জীবনে লাগবেই, ওকে ছাড়া আমি দ্বিতীয় কোনো মেয়েকে আমার জীবনে ভাবতে পারবো না কোনো দিন। তাছাড়া দেখা হওয়া ছাড়াই প্রিয়সীর সাথে কথা বলতে বলতে আমার মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছে। আমি তো মনে মনে ভেবে রেখেছিলাম প্রিয়সী দেখতে যেমনই হোক না কেন, ও জায়গা আমার মধ্যে সবসময় থাকতো, কিন্তু আমার ভাবনা থেকে কয়েক গুণ বেশি সুন্দর সে। তাই হয়তো ওর বাবা মা ওর নাম প্রিয়সী রেখেছে। প্রিয়সীর দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে লাগলাম। হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। প্রিয়সী হাতটা ধরে ফেললো, ওর হাতে স্পর্শ পেলাম, অন্যরকম একটা অনুভূতি হলো। মনে মনে ভাবতে লাগলাম, যাক আমার মনে আসাটা একটু হলেও পূর্ণ হলো। প্রিয়সী আমার দিকে তাকিয়ে বলল, কি হলো, একটু দেখে শুনে হাঁটবেন তো? এখনই তো পড়ে যাচ্ছিলেন, আমি না ধরলে তো পড়েই যেতেন। আপনার মতো বন্ধু যার পাশে থাকবে সে কখনো হোঁচট খেয়ে কোথাও পড়বে না। আপনি অবশ্যই তাকে সেভ করবেন, এতটুকু বিশ্বাস আমার হয়ে গেছে আপনার প্রতি।
প্রিয়সী আমাকে সুন্দর করে একটা থ্যাঙ্কস দিল। আমি মনে মনে ভাবতে লাগলাম, এই থ্যাঙ্কস আমার মন ভরবে না। আমার যে তোমাকে চাই, তোমার ভালোবাসা চাই, তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। কথাগুলো ভাবতে ভাবতেই সামনের দিকে চলে এলাম। প্রিয়সীকে একটা রিক্সায় উঠিয়ে দিলাম। রিক্সা ভাড়াটা আমি দিলাম। প্রিয়সী অনেক মানা করেছিল, তারপর আমি জোর করে ভাড়াটা দিয়ে দিলাম। আমি একটা রিক্সা ধরে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকেই আমি বাবার সামনে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। বাবা একটু রাগ দেখে আমাকে বলল, তোমার বোন বলেছিল তুমি তাড়াতাড়ি ফিরে আসবে, এই তোমার তাড়াতাড়ি ফিরে আসার নমুনা। আমি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছি। এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমার কাছে আসো। আমি তাড়াতাড়ি রুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আবার বাবার কাছে গেলাম। বিকেলের দিকে ওনারা চলে আসলো। বাবা আর আমি ওনাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। জানতে পারলাম আপু হবু বরের নাম সুমন, তার বড় ভাইয়ের নাম সায়ন, আর তাদের একটা ছোট বোন আছে, তার নাম পুতুল। সুমন ভাই একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করে, সায়ন ভাই ব্যবসা করে, আর পুতুল লেখাপড়া করে। সায়ন ভাই বিয়ে করে স্যাটেল হয়েছে। সুমন ভাই আর পুতুল সায়ন ভাইয়ের সাথে থাকে। সুমন ভাই বলল বিয়ে করার পরে আপুকে নিয়ে আলাদা ফ্ল্যাট নেবে। ওনাদের সাথে কথা বলতে বলতে আমার পুতুলের দিকে চোখ গেল। মেয়েটা কেমন জানি তাকাচ্ছে আমার দিকে। আমার বিরক্ত লাগলো। আপুকে দেখে ওনাদের খুব পছন্দ হলো। আপুকে আংটি পরিয়ে দিল। আব্বু সুমন ভাইকে আংটি পরিয়ে দিল। বিয়ের দিন 10 দিন পরে নির্ধারণ করা হলো। বাবা চেয়েছিল আর কয়েকদিন পর ডেট নিতে, কিন্তু সায়ন ভাই বলল, সুমন তাড়াতাড়ি সেটেল হতে চাই, আর পুতুলেরও সামনে পরীক্ষা, তাই তাড়াতাড়ি বিয়ের ডেট ফেলতে চাইছি। তাই বাবাও রাজি হয়ে গেল। ওনারা কিছু কথাবার্তা বলে হালকা নাস্তা করে চলে গেলেন। আমার মনটা খারাপ। 10 দিন পরে আপুর বিয়ে হয়ে চলে গেলে আমি তো একা হয়ে যাব। আপু ছিল আমার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট। আপুকে নিজের সুখ দুঃখ আর মনের কথা সবকিছু শেয়ার করতাম। এখন আমি কাকে শেয়ার করব, কে আমাকে সাপোর্ট দেবে, এভাবে মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। এদিকে প্রিয়সীর সাথে আমার কথাবার্তা চলতে থাকে। প্রিয়সীকে আমি আস্তে আস্তে আরো বেশি ভালোবেসে ফেললাম। কিন্তু প্রিয়সীকে আমার মনের কথা এখনো বলা হয়নি। প্রিয়সীকে আমার মনের কথা বলতেই হবে। তাই ভাবলাম আগামীকালকে প্রিয়সীকে আমার মনের কথা বলে দিব, তারপর যা হবার হবে। তাই প্রিয়সীকে ফোন দিয়ে বললাম ওই পার্কে কালকে আসতে। সকালবেলা রেডি হয়ে নাস্তা করে চলে গেলাম পার্কে। পার্কে গিয়ে দেখি প্রিয়সী আজকে আমার আগে চলে এসেছে। পিছন থেকে ডাক দিলাম। প্রিয়সী আমার দিকে ঘুরলো। প্রিয়সীকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। প্রিয়সী আমাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, হঠাৎ আজকে আপনি এখানে আমাকে ডাকলেন? কোনো বিশেষ প্রয়োজন আছে বুঝি? আমি কোনো কিছু না ভেবেই পিছনের পকেট থেকে লাল গোলাপটা বের করলাম। গোলাপটা বের করে ওর সামনে হাঁটু করে চোখ বন্ধ করে বললাম, আই লাভ ইউ প্রিয়সী, ইউ আর মাই লাভ, ইউ আর মাই হার্ট, ডু ইউ লাভ মি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চোখটা মেলে প্রিয়সীর দিকে তাকালাম। তাকে দেখলাম খুশিতে প্রিয়সীর চোখ উজ্জ্বল হয়ে এলো। প্রিয়সী আমার হাত থেকে গোলাপটা নিল। আমি উঠে দাঁড়াতেই প্রিয়সী এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়লো। প্রিয়সীকে আমি 2 হাত দিয়ে জড়িয়ে নিলাম। প্রিয়সী আমার বুকে মাথা রেখে বলল, এই কথাগুলো শোনার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম। আরো আগে কেন বললেন না? এতদিন কেন অপেক্ষা করালেন আমাকে? কথাগুলো বলে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ওকে আস্তে করে বললাম, তুমি কি তাহলে আমাকে মনে মনে ভালোবাসতে? তুমি কি চেয়েছিলে তোমাকে আমি প্রপোজ করি? আমার এই কথাগুলো শুনে প্রিয়সী আমার বুক থেকে নিজেকে সরিয়ে নিল। ও বুঝতে পারলো কি বলতে কি বলে ফেলেছে, তাই আমার কাছ থেকে সরে যেতে নিল। আমি ওর হাতটা টান দিয়ে আমার বুকের সাথে মিশিয়ে নিলাম। ওর কপালে ছোট্ট একটা ভালোবাসার চুমু এঁকে দিলাম। আমি ওকে বললাম, কি হলো, কোথায় যাচ্ছ? প্রিয়সীর মুখটা লজ্জা লাল হয়ে গেল। ও চুপ করে আছে, কোনো কথা বলছে না। আমি ওকে আবার বললাম, কিছু বলছো না কেন? তুমি কি চেয়েছিলে আমি তোমাকে আমার মনের কথা বলি? হ্যাঁ, আমি চেয়েছিলাম তুমি আমাকে তোমার মনের কথা বলো, কারণ আমি বুঝতে পেরেছিলাম তুমি আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছ। আবার আমি প্রিয়সীকে জড়িয়ে ধরলাম। পরক্ষণে প্রিয়সী বলল, ছাড়ো, পার্কে অনেক লোকজন আসা যাওয়া করছে, খারাপ মনে করবে। আমি সাথে সাথে প্রিয়সীকে ছেড়ে দিলাম। আর পিছন থেকে কে যেন বলে উঠল, কিরে দোস্ত, ডুবে ডুবে কতদিন ধরে পানি খাচ্ছিস? আমি হঠাৎ চমকে গিয়ে পিছনে ঘুরে দেখলাম আমার বন্ধুরা হাত দাঁড়িয়ে আছে। আমি তো থতমত খেয়ে বললাম, কিরে হাত, তুই এখানে? বাহ প্রিয়সী, তোমার কাজ শেষ হয়ে গেল আর আমাকে ভুলে গেলে? রাহাত প্রিয়সীর দিকে তাকিয়ে বলো। রাহাতের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তাই আমি রাহাতকে জিজ্ঞাসা করলাম, তোর কথাটা আমি কিছু বুঝলাম না রাহাত। পরে প্রিয়সী বলে উঠল, আদিল, আমি বলছি শোনো। প্রিয়সী বলা শুরু করলো, রাহাত আমার দুঃসম্পর্কের ভাই হয়, তাই আমাদের বাসায়ও মাঝে মধ্যে আসা যাওয়া করতো। আমার ল্যাপটপে একটু প্রবলেম থাকায় একদিন আমার রাহাতের ল্যাপটপটা বাসায় এনে বসে একটা পিডিএফ ফাইল তৈরি করছিলাম। কাজ করতে করতে একটু বোরিং লাগছিল, তাই ভাবলাম রাহাতের গ্যালারির দিকে ঢুকি আর ছবিগুলো দেখি কি কি ছবি তুলেছে। ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ তোমার ছবিটা সামনে পড়লো। তোমাকে দেখে রীতিমতো আমি ক্রাশ খেলাম। ভাবলাম রাহাতকে তোমার কথা বলবো। তোমার
আইডি আর তোমার নাম্বার নিব, নিয়ে তোমার সাথে কথা বলবো। তাই রাহাতকে ফোন দিয়ে আমাদের বাসায় আসতে বললাম। রাহাতকে তোমার ছবি দেখালাম, ও বললো তোমার নাম আতিল, তুমি আরও বেস্ট ফ্রেন্ড প্লাস ক্লাসমেট। ওর কাছ থেকে তোমার ব্যাপারে আরও কিছু ইনফরমেশন নিলাম। তারপর রাহাতকে অনেক রিকোয়েস্ট করে তোমার আইডি আর তোমার ফোন নাম্বার দিলাম। তারপরে তো তোমার সাথে আমার কথাবার্তা শুরু। রাহাত হেসে বলে উঠল, কী রে আদিল, তুই না বলে কোনো মেয়ের দিকে তাকাস না, কোনো মেয়েকে পছন্দ করিস না, এখন কি হলো? ঘটনা তো মনে হয় একটু উল্টে গেল নাকি রে? আমি লজ্জা পেয়ে গেলাম। রাহাত বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আর প্রিয়সী তো আমার দূর সম্পর্কের কাজিন হয়। সেই হিসাবে কয়দিন পর তুই আমার বোন জামাই হবি। এই বলে রাহাত হেসে দিল। আমরা কিছুক্ষণ কথাবার্তা বলে আমি বাসায় চলে আসলাম। আস্তে আস্তে প্রিয়সীর সাথে আমার সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হলো। আমাদের মধ্যে ভালোবাসার খুনসুটি, কোনো কিছুর অভাব ছিল না। এভাবে আনন্দ হাসি খুশির মধ্যে আমাদের দিনগুলো চলতে লাগলো। আপুর বিয়ের দিন এগিয়ে আসলো। আপুর বিয়ের জন্য কেনাকাটা করতে হবে। একদিন দেখি পুতুল আমার বাসায় এসে হাজির। সেও নাকি আমাদের সাথে কেনাকাটা করতে যাবে। আমি বললাম, আপনি যাবেন তো আপনার ভাইয়ের সাথে যান, আমাদের সাথে কেন? না, উনি আমাদের সাথে যাবে। আপু ওনাকে নিতে রাজি হয়ে গেল। তাই আমি না করতে পারলাম না। পুতুলকে আমার একদম ভালো লাগে না, কেমন জানি গায়ে পড়ার স্বভাব, গায়ে ঘেসে বসে আছে, বিহেভগুলো একদম ভালো লাগে না। আমি লুকিয়ে প্রিয়সীর জন্য একটা শাড়ি কিনলাম। কেনাকাটা করে বাসায় আস্তে আস্তে বিকাল হয়ে গেল। আমি রুমে এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সন্ধ্যার দিকে আমি ছাদে ফোনে প্রিয়সীর সাথে কথা বলছিলাম। মনে হলো কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে, তাই পিছনে ঘুরলাম, দেখলাম পুতুল দাঁড়িয়ে আছে। আমি প্রিয়সীকে বললাম পরে কথা বলবো, এই বলে ফোনটা কেটে দিলাম। আমি পুতুলকে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে? পুতুল বলল, কেন, আমি কি এখানে আসতে পারি না? হ্যাঁ অবশ্যই আসতে পারেন, কিন্তু আপনি আপুর কাছে না গিয়ে ছাদে কি করছেন? আসলে আপনাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এলাম। কেন আমাকে খুঁজছেন কেন? না, মানে আপনার সাথে একটু কথা বলতে। এসে দেখলাম আপনি কারোর সাথে কথা বলছেন, তাই আপনাকে ডাক না দিয়ে পিছনে দাঁড়িয়ে রইলাম। পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলেন বুঝি? কারো অনুমতি ব্যতীত কারো পার্সোনাল কথা শোনা উচিত নয়, সেটা কি জানেন না? না না, আপনি ভুল ভাবছেন। আমি চলে যেতে নিচ্ছিলাম, পরক্ষণেই আপনি পিছনে তাকালেন। আচ্ছা যাই হোক, আপনি আমাকে কিছু বলবেন? যদি বলা থাকে বলুন। না, মানে একটা কথা বলতাম আপনাকে। যা বলবেন স্পষ্ট করে বলুন। আচ্ছা, আপনি কি কাউকে পছন্দ করেন? ওর কথাটা শুনে আমার ভীষণভাবে রাগ হলো। আমার পার্সোনাল বিষয় নিয়ে ইন্টারফিয়ার করার অধিকার ওকে কে দিয়েছে? কি হলো, বললেন না কাউকে কি পছন্দ করেন? দেখুন, সবার লাইফে একটা পার্সোনালিটি আছে। আমি চাই না আমার লাইফের পার্সোনাল বিষয়টা নিয়ে কেউ ইন্টারফিয়ার করুক, প্লিজ। এই বলে আমি পুতুলকে ছাদে রেখে চলে আসলাম। আপুর বিয়ের কয়েকদিন বাকি আছে, তাই আত্মীয় স্বজন সব আসা শুরু করেছে। একদিন সকালে আমি ঘুম থেকে উঠে ফোনটা বিছানায় রেখে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে এসে দেখি আমার ফোনটা পুতুলের হাতে। ওর হাতে আমার ফোনটা দেখে আমার মেজাজ গরম হয়ে গেল। ওর সাহস কি করে হলো আমার ফোনটা ধরার? ওর হাত থেকে ফোনটা টান মেরে নিলাম। সাথে সাথে ওকে জিজ্ঞাসা করলাম, আপনি আমার অনুমতি না নিয়ে আমার রুমে ঢুকেছেন, তার উপরে আমার ফোনটা ধরেছেন, সমস্যা কি আপনার? আসলে ভাবির জন্য কিছু কেনাকাটা করা হয়েছিল, তো সেগুলো দিতে এসেছিলাম আমি। আর সুমন ভাইয়া আপনার জন্য কিছু কেনাকাটা করেছিল, তাই ভাবলাম যে আপনার রুমে দিয়ে যাই। আপনি রুমে ছিলেন না, কিছুক্ষণ রুমের বাইরে দাঁড়িয়েছিলাম। ভাবলাম হয়তো বা আপনি ওয়াশরুমে গেছেন, এই ভেবে আপনার রুমে ঢুকলাম। এসে দেখলাম আপনার ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে। ভাবলাম হয়তোবা আপনার কোনো ইম্পর্টেন্স ফোন হতে পারে, এই ভেবে ফোনটা ধরেছিলাম। মনে হয় আপনাকে প্রিয়সী নামের কেউ ফোন দিয়েছিল। আমি ফোনে লকটা খুলে দেখলাম প্রিয়সী ফোন দিয়েছে, আর প্রিয়সীর সাথে ওর প্রায় 2-3 মিনিট কথা হয়েছে তা বুঝলাম। কিন্তু আপনি ওর সাথে 2-3 মিনিট কি কথা বলেন? পুতুল আমার কোনো কথা উত্তর দিল না। উত্তর না দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, প্রিয়সী কি আপনার গার্লফ্রেন্ড? আমি ওর কথার কোনো উত্তর না দিয়ে বললাম, দেখুন আমি আগে বলেছি এখনও বলছি, আমার পার্সোনাল বিষয় নিয়ে আমি কারোর সাথে ইন্টারফিয়ার করতে চাই না। আপনার কাজ হয়ে থাকলে প্লিজ আমার রুম থেকে চলে যান। পুতুল একটা শপিং ব্যাগ আমার টেবিলে রেখে বলল, এটা ভাইয়া আপনার জন্য এনেছিল, আপনাকে দিয়ে গেলাম। এই বলে প্রথম রুম থেকে বেরিয়ে গেল। পুতুল বেরিয়ে যেতেই আমি প্রিয়সীকে ফোন দিলাম। 2-3 বার ফোন দিলাম, কিন্তু প্রিয়সী আমার ফোনটা রিসিভ করলো না। একটু চিন্তায় পড়ে গেলাম, পুতুল কি উল্টাপাল্টা কিছু বলেছে নাকি? প্রিয়সী কেন যে আমার ফোন ধরছে না? একটু পরে প্রিয়সী আমাকে কল ব্যাক করলো। আমি ফোনটা ধরতে বললাম, কি ব্যাপার প্রিয়সী, আমার ফোন ধরছিল না কেন? কতবার ফোন দিলাম তোমাকে?
আরে ফোনটা রুমে রেখে ওয়াশরুমে গিয়েছিলাম, আর তোমাকে তো আমি ফোন দিয়েছিলাম। আমি হ্যালো হ্যালো করলাম অনেকক্ষণ, একা একাই কথা বললাম, কিন্তু তুমি তো কিছুই বললে না। তারপরে আমি ফোনটা কেটে দিলাম। পরে বুঝলাম প্রিয়সী একা একাই কথা বলেছে, পুতুলের সাথে কোনো কথা হয়নি। এই ভেবে চিন্তামুক্ত হলাম। আচ্ছা শোনো, তুমি তো জানো আমার আপুর বিয়ার কয়েকদিন পরে অবশ্যই গায়ে হলুদ, বিয়ে, বউ ভাত সব অনুষ্ঠানে তুমি আর তোমার পরিবার আসবে। মায়াপুর বিয়ে আর আমি আসবো না? অবশ্যই আসবো, সবাইকে নিয়ে গায়ে হলুদের দিন এসে উপস্থিত হব। প্রিয়সীর সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ফোনটা রেখে দিলাম। দরজার দিকে তাকাতেই মনে হলো কেউ দরজার কাছে দাঁড়িয়ে আছে, তাই দেখতে দরজার সামনে গেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। পরে ভাবলাম হয়তো বা আমার মনে ভুল। আপুর গায়ে হলুদের আগের দিন আমি প্রিয়সীকে ফোন দিলাম। কয়েকবার ফোন দেওয়ার পর প্রিয়সী ফোনটা ধরলো। কি হলো প্রিয়সী, এতক্ষণ ফোন দিচ্ছি ফোন ধরছো না? প্রিয়সী বলল ও একটু ব্যস্ত ছিল, ওর গলার কণ্ঠটা কেমন জানি শোনা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, প্রিয়সী তোমার কি হয়েছে, তোমার কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন? কিছু হয়নি। আমি আর কোনো কথা না বলে বললাম, শোনো আগামীকালকে আমার আপুর গায়ে হলুদ, অবশ্যই সবাইকে নিয়ে আসবে। আসলে আমি আসতে পারবো না। কেন? আসলে আমার বড় বোনের শরীরটা ভালো না, তাই আসতে পারবো না। প্রিয়সী আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। আমি ওর ব্যবহারে অনেক অবাক হয়ে গেলাম। ভাবলাম হয়তোবা বোনের শরীর ভালো না, তাই হয়তোবা মন খারাপ। ভাবলাম ওকে পরে ফোন দিব। প্রিয়সী না আসাতে আমার মনটা খারাপ হয়ে গেল। তাই মনটা খারাপ করে সোফায় এক কোনায় বসেছিলাম। হঠাৎ পুতুল আমার কাছে আসলো, এসে আমাকে মিষ্টি খাওয়াতে চাইলো। আমি ওর হাত থেকে মিষ্টি না খেয়ে সোফা থেকে উঠে গেলাম। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে রুমে এসে ফোনটা হাতে নিয়ে প্রিয়সীকে ফোন দিলাম। ওর ফোনটা সুইচ অফ বলছে। কয়েকশোবার ফোন দিলাম, সুইচ অফ বলে যাচ্ছে। তারপর অনলাইনে ঢুকলাম, দেখলাম অফলাইন হয়ে আছে। কয়েক ঘন্টা যাবৎ ওকে একটা টেক্সট করে রাখলাম, হয়তোবা আমার টেক্সট দেখলে হয়তোবা টেক্সটে অ্যান্সার দিবে। সকালে অনেক ভোরে ঘুম থেকে উঠতে হলো। আজকে আপুর বিয়ে, তাই ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা করেই প্রিয়সীকে আবার ফোন দিলাম, কিন্তু এখনও প্রিয়সীর ফোন সুইচ অফ। অনলাইনে গেলাম, প্রিয়সী এখনও অফলাইন। আমার আর কিছু ভালো লাগছে না। আমি রাহাতকে ফোন দিলাম, রাহাত প্রিয়সীর কি কোনো খবর জানিস নাকি? ওর ফোন সুইচ অফ বলছে, ও অনলাইনে নেই, ওর সাথে গতকাল থেকে কোনো কথা হচ্ছে না। রাহাত আমার কোনো কথার উত্তর না দিয়ে বলল, শোন দোস্ত, আমি না বিয়ের অনুষ্ঠান আর বউ ভাত কোনো অনুষ্ঠানে আসতে পারবো না রে। আমার এক রিলেটিভ অসুস্থ, ওখানে যেতে হবে। বলে রাহাত ফোনটা কেটে দিল। আমি ওকে কিছু বলার সুযোগই পেলাম না। আমি আবার প্রিয়সীকে কল দিলাম, কিন্তু এখন ওর ফোন সুইচ অফ। আমার আর কিছু ভালো লাগছিল না। কেন এভাবে প্রিয়সী ফোন অফ করে রেখেছে, অফলাইন হয়ে গেছে, কিছুই বুঝতে পারছিলাম না। দেখতে দেখতে আপুর বিয়ে, বউ ভাত শেষ হয়ে গেল। এর মধ্যে একটিবারের জন্য প্রিয়সী আমার সাথে যোগাযোগ করলো না, ফোন খালে সুইচ অফ বলছে। আর এর মধ্যে একটা দিনের জন্য অনলাইনে আসেনি। একে আপু চলে গেছে, পুরো বাড়ি খা খা করছে। এর মধ্যে প্রিয়সীর সাথে কোনো যোগাযোগ করতে পারছে না। সব মিলিয়ে আমার মন মানসিকতা একদম ভালো নেই, কিছু ভালো লাগছিল না। তার রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেলাম। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়সীর কথাগুলো ভাবছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ যেন ডাক দিল। পিছনে ঘুরে দেখলাম পুতুল। এমনিতে মন মানসিকতা ভালো নেই, তারপর পুতুলকে দেখে আমার খুব বিরক্ত লাগছিল। আমার কাছে পুতুল এসে বলল, আপনার কি মন খারাপ? আমি ওর কথা উত্তর না দিয়ে বললাম, আপনি কিসের জন্য এসেছেন সেটা বলেন, আর আপনার যদি কোনো কাজ না থাকে প্লিজ চলে যান। আর আপু তো এখন এই বাড়িতে নেই, আপনি কার কাছে এসেছেন? কেন, ভাবি না থাকলে বুঝি আসা যাবে না? দেখুন, আমার কিছু ভালো লাগছে না, আর এমনিতে মন মানসিকতা ভালো নেই। আমি আপনার সাথে কোনো রকম কথা বাড়াতে যাচ্ছি না। কি হয়েছে আপনার? এই বলে পুতুল আমার হাতটা ধরলো। আমি এক ঝাটকায় আমার হাত ওর কাছ থেকে ছাড়িয়ে নিলাম। ব্যাস, অনেক হয়েছে, আপনি এখন বেশি বাড়াবাড়ি করছেন, আমার মোটে এগুলো পছন্দ না। এই বলে পুতুলকে এক ধাক্কা দিয়ে সরিয়ে নিচে নেমে এলাম। আমার কিছু ভালো লাগছে না, প্রিয়সীকে খুব মিস করতেছিলাম। বিছানায় এসে শুয়ে পড়লাম, কিন্তু ঘুমার ছিল না। শেষ রাতের দিকে একটু চোখটা লেগে গেল। দরজা টোকার শব্দে আমার ঘুম ভেঙে গেল। দরজা খুলে দেখে আপু, কিন্তু আপু এত ভোরবেলা এই বাসায়? আমি জিজ্ঞাসা করলাম, আপু তুই এই ভোরবেলা বাসায় আসলি? আপু হাত করে কেঁদে দিল। আমি ভয় পেয়ে গেলাম। আপুকে জিজ্ঞাসা করলাম, আপু কি হয়েছে, শোন ভাই ঠিক আছে? আপু বলল, পুতুল আর নেই রে। আমি আপুর কথা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম, পুতুল নেই মানে কোথায় গেছে? আপু বলল, পুতুল সুসাইড করেছে। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। আপুর কথা যেন বিশ্বাস হচ্ছিল না। কয়েকদিন আগেও তো পুতুলের সাথে সাথে কথা হয়েছিল। এর মধ্যে হঠাৎ কি এমন হলো যে সুইসাইড করলো? আপু আর সুমন ভাই আমাদেরকে নিতে এসেছে। পুতুলের লাশ গ্রামে পুতুলের বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে। আমার শরীরটা ভালো না, তাই আমি আর মা গেলাম না, বাবা গেল আপুদের সাথে। মনটা ভালো নেই। ছাদে গেলাম, ছাদে গিয়ে ভাবতে লাগলাম, এত চঞ্চল আর চটপট একটা মেয়ে সুইসাইড কেন করলো? পুতুলকে আমি পছন্দ করতাম না, কিন্তু ওর মৃত্যুটা আমি মেনে নিতে পারছি না।
সবকিছু কেমন জানি এলোমেলো লাগছে। এদিকে প্রিয়সের সাথে কথা হয় না কয়েকদিন হলো। ভাবলাম রাহাতকে একটা ফোন দিই, তাই রাহাতকে ফোন দিলাম। রাহাত ফোন ধরতে আমি জিজ্ঞাসা করলাম, রাহাত তুই কি প্রিয়সের কোনো খবর জানিস? রাহাত কিছুক্ষণ চুপ করে রইল। পরে আমি আবার রাহাতকে জিজ্ঞাসা করলাম, কিরে চুপ করে আছিস কেন, কিছু তো বল। প্রিয়সীর বিয়ে ঠিক হয়ে গেছে। প্রিয়সী আর তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। প্রিয়সী বলেছে তুই যেন ওকে ভুলে যাস। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি রাহাতকে বললাম, রাহাত কি বলছিস এসব? তুই আমার সাথে মজা করছিস তাই না? প্রিয়সী আমার সাথে মজা করছে তাই না? আর প্রিয়সীকে বল আমাকে ফোন দিতে। দেখ, আমি তোর সাথে কোনো মজা করছি না। আমি যেটা সত্যি সেটাই তোকে বললাম। প্রিয়সী তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না পুরো। আমার মাথার যেন আকাশ ভেঙে পড়লো। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমার সবকিছু কেমন যেন এলোমেলো লাগছিল। আমি হাঁটু গেড়ে অঝরে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, বেঈমান, বিশ্বাসঘাতক, আমার সাথে এত বড় বেইমানিটা করতে পারলো। হসপিটালে চেয়ারে বসে আছি, অতীত ভাবতে ভাবতে আমার চোখ জোড়া ভিজে এলো। হঠাৎ বাবার গলা আওয়াজ পেলাম। বাবার গলা আওয়াজ পেতে তাড়াতাড়ি চোখ দুটো মুছে নিলাম। কি হলো আদিল, তুমি এখনো এখানে বসে আছো আর আমি তোমাকে খুঁজছি? আমাদের হসপিটালের কার্যক্রম শেষ, মায়ার রিলিজ স্লিপ দিয়ে দিয়েছে, আমরা বাসায় যাব, আসো। বাবাকে অনুসরণ করে যেতে লাগলাম। আমরা বাসায় চলে আসলাম। আপুকে আপুর রুমে শুয়ে দিলাম। আপুর রুমে এসে আমি একদম অবাক হয়ে গেলাম। দেখলাম আপুর রুমটা এত সুন্দর করে ঝাড়া মোছা আর সুন্দর করে সাজানো রুমটা। পুরো রুমটাকে আমি চোখ ঘুরে দেখতে লাগলাম আর মনে মনে ভাবতে লাগলাম, রুমটা এত সুন্দর করে মুছে গুছিয়ে রাখলো কে? মা গুছিয়েছে, কিন্তু মায়ের হাতের গুছানোর মতো তো মনে হচ্ছে না। তাহলে গোছালো কে? ভাবতে ভাবতে মনে পড়লো আপুকে নিয়ে আসার সময় মাকে আর নীলিমাকে আমাদের সাথে দেখিনি। তার মানে নীলিমা আগে সেই রুমটা গুছিয়ে ফেলেছে, হয়তোবা মাকে রুমটা দেখিয়ে দিয়েছে। এই মেয়েটা সব জায়গাতে পাকনামি করতে হবে, সব জায়গায় মেয়েটাকে নাক গলাতেই হবে। আমি নির্লজ্জ দেখেছি, কিন্তু মেয়েটার মতো নির্লজ্জ আমি আমার জীবনেও দেখিনি। একটু সুযোগ পাই ওকে আমি কষে একটা থাপ্পড় দিয়ে বুঝাবো। কোন সাহসে আপুর রুমে ঢুকলো, আপুর রুমে জিনিসগুলো হাত দিল। ও কি মনে করেছে এগুলো করে আমার মন পাবে? কোনোদিনও না। ওকে আমি অপ্রয়োজনীয় জিনিসের মতো আমার জীবন থেকে সরে ফেলে দেব, শুধু আপুরা সুস্থ হওয়ার অপেক্ষা। অনেক পাকনামি করে বাবাকে বুঝিয়ে ও আপুকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে। আমার বোনের যদি তিল পরিমাণ ক্ষতি হয় ওকে আমি ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। শুধুমাত্র বাবা ওকে এত পরিমাণে সাপোর্ট করেছে বলেই বাবার মুখের উপর কিছু বলতে পারছে না। তা না হলে এতদিনে ওকে আমার জীবনে রাখতাম না। আপুর রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসলাম। রাগে মাথা থেকে পা পর্যন্ত জ্বলে যাচ্ছে। হঠাৎ নীলিমা এসে আমাকে ডাক দিল, শুনুন, আমি ডাইনিংয়ে খাবার দিয়েছি, আসুন খাবার খেতে আসুন। এই বলে চলে যাচ্ছিল। আমি ওর হাতটা টেনে ধরলাম আর ওর হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরলাম। ধরে বললাম, এই কি মনে করেছিস তুই? তুই এগুলো করে আমার মন আর জীবনে জায়গা করে নিতে পারবি? তুই আমার মনের ভেতরে ঢুকতে পারবি? তাহলে তুই ভুল ভাবছিস, এটা সম্পূর্ণ তোর ভুল ধারণা। নীলিমা ব্যথা পেয়ে বলে উঠল, প্লিজ ছাড়ুন, আমার ব্যথা লাগছে। আমি ওর কথায় কোনো ভ্রুক্ষেপ না দিয়ে হাত দিয়ে ওর গাল দুটো চেপে ধরে বললাম, কান খুলে শুনে রাখ, আমার জীবনে তো দূরের কথা, আমার মনের ধারে কাছেও তোর মতো একটা মিডল ক্লাসে মেয়ে আসতে পারবে না। এই বলে ওর হাতটা ছেড়ে দিয়ে ওকে ধাক্কা দিয়ে নিজের রুম থেকে বের করে দিলাম। ও আমার ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। ওর কাছে এসে বললাম, শুনে রাখ, এভাবে ধাক্কা দিয়ে আমার জীবন থেকে তোকে ফেলে দিব। এই বলে দরজা লাগিয়ে দিলাম। আমার আর সহ্য হচ্ছিল না। মনে মনে সিদ্ধান্ত নিলাম, না, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না, যেখানে আমার থেকেও একটা বাইরের মেয়েকে বেশি প্রাধান্য দেয় আমার বাবা, আমার পরিবার। সেই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না আমি। এইভাবে রুম থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যেতে দেখি বাবা আর মা ডাইনিং টেবিলে বসে আছে। আমাকে দেখে বাবা ডাকলো, সেই কখন থেকে তোমার জন্য খাবার টেবিলে বসে আছি। আর নীলিমা কোথায়? নীলিমা তো তোমাকে ডাকতে গিয়েছিল, ওকে রেখে চলে এসেছো? আমি আর একটা সামলাতে পারলাম না, তাই রেগে মেগে বললাম, সবসময় খালি নীলিমা নীলিমা। বাবা, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। একে তুমি আমার মতের বিরুদ্ধে, আমার অনিচ্ছা সত্ত্বেও এই বিয়েটা আমাকে দিয়েছো, তার উপরে সমস্ত কিছু আমার উপর চাপিয়ে দিচ্ছ। তোমরা সবাই আমার থেকে বেশি ওই মেয়েটাকে পরিবারের প্রধানও দিচ্ছ কেন বাবা? আমি তোমাদের আপন নাকি ওই মেয়েটা তোমাদের আপন? ও যখন আমার থেকে বেশি এই পরিবার প্রধানও পাচ্ছে, তাহলে আমার তো আর এখানে থাকার কোনো দরকার নেই বাবা। তাই আমি এই বাসা থেকে চলে যাব। তোমরা সবাই তোমাদের আদরের নীলিমাকে নিয়ে থাকো। মা বসা থেকে উঠে আমার কাছে এসে বলল, আদিল চুপ থাক, কি সব বলছিস? তোর বাবাকে মাথা ঠান্ডা কর, খেতে বস। আমি টেবিলে রাখা প্লেটটাকে আছাড় মেরে ফেলে দিলাম আর বললাম, দেখো মা, অনেক হয়েছে, আমি আর তোমাদের এগুলো নিতে পারছি না। তোমরা একদম আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছ। আমি এরকম জীবন চাইনি। আমি নিজের মতো করে নিজের জীবনটাকে সাজিয়ে নিতে চেয়েছিলাম। তোমরা সেটা আমাকে করতে দাওনি, উল্টো আমার জীবনটাকে তছনছ করে দিয়েছ। বাবার সাথে সাথে উঠে আমার গালে একটা চর বসিয়ে দিল। তোমার সাহস কি করে হয়? তুমি আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছো? আর আমি তোমার বাবা,
আমি তোমার জন্য যেটা সঠিক মনে করেছি, ভালো মনে করেছি, সেটাই করেছি। নীলিমার মতো মেয়ে 2-4টা খুঁজেও পাওয়া যাবে না, আর তুমি ওকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছো। আমি বাবার চর খেয়ে থ মেরে ওইখানে দাঁড়িয়ে রইলাম। বাবা এই প্রথম আমার গায়ে হাত তোলো, তাও আবার ওই মেয়েটার জন্য। মনে মনে বলতে লাগলাম, ও আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে, আমি ওকে শান্তিতে থাকতে দিব না। পরে নিজের রুমে চলে এলাম। মা পিছন থেকে কয়েকবার ডাক দিল, মায়ের কথায় আমি কোনো সাড়া দিলাম না। নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। রুমে এসে একটার পর একটা সিগারেট ধরাতে লাগলাম। হঠাৎ কেউ দরজা ধাক্কা দিল, আমি দরজা খুলে দিলাম। দেখলাম নীলিমা লম্বা একটা ঘুমটা দিয়ে ওর হাতে একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমি দরজা লাগিয়ে দিচ্ছিলাম, তখনই ও বলল, প্লিজ একটু আমার কথাটা শুনুন, দরজাটা লাগাবেন না। আমি ওর দিকে চোখ গরম করে বললাম, এই তোর সাথে আমার কি কথা? তোর জন্য আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। তোর জন্য আমার পরিবারের কাছে আমার কোনো প্রধানও নেই, শুধুমাত্র তোর জন্য আমার এই রুমে তোর আর আজকের পর থেকে কোনো জায়গা নেই। তুই যেখানে পারিস তোর থাকা জায়গা করে নিস, ওকে? নীলিমা বলে উঠল, প্লিজ আমার কথাটা একটু শুনুন, আমাকে কিছু সময়ের জন্য একটু ঘরে ঢুকতে দিন। এই তোর কানে কি কথা ঢোকে না? আমি কি বললাম শুনিসনি? আমার রুমে তোর কোনো জায়গা নেই, তারপরে কোন সাহসে তুই আমার রুমে ঢুকতে চাস? ঠিক আছে, আমি আপনার রুমে ঢুকবো না, কিন্তু আপনাকে একটা রিকোয়েস্ট। আপনার জন্য আমি খাবার নিয়ে এসেছি। মা বলল আপনি নাকি খাবার খাননি, প্লিজ এই খাবারটা খেয়ে নিন। তুই কি করে ভাবলি তোর হাতে আনা খাবার আমি খাবো? তখন বাবা এসে পিছন থেকে বলে উঠল, নীলিমার কি হয়েছে? না বাবা, কিছু হয়নি। তাহলে ঘরে না যে এখানে দাঁড়িয়ে আছো কেন? আর তোমার হাতে ওইটা কিসের প্লেট? নীলিমা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। বাবা আমার দিকে তাকিয়ে বলল, আদিল, তুমি নীলিমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? ওকে ভিতরে ঢুকতে দাও। আমি আর কোনো কথা বলতে পারলাম না। নীলিমাকে ইচ্ছার বিরুদ্ধে ভিতরে ঢুকতে দিতে হলো। বাবা আমাকে বাবার কাছে ডাকলো। আমি বাবার কাছে যেতেই বাবা আমাকে আস্তে করে বলল, দেখো আদিল, আমি কোনো ঝামেলা চাই না, আর আমি চাই না নীলিমা এসব কিছু জানুক বা বুঝুক। নীলিমা মনে হচ্ছে তোমার জন্য নাস্তা নিয়ে এসেছে, চুপচাপ নাস্তাটা খেয়ে নাও। আমি যেন আর কোনো রকমের উল্টাপাল্টা কথাবার্তা আর না শুনে। আর মনে রেখো, মায়া কিন্তু অসুস্থ। এই বলে বাবা চলে গেল। আমি রুমে ঢুকে দেখলাম নীলিমা প্লেটটা টেবিলে একপাশে রেখে একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আমি রুমের দরজাটা লাগিয়ে দিলাম। তারপর একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। সিগারেটটা টানতে টানতে এক পা দুপা করে নীলিমার দিকে এগোতে লাগলাম। নীলিমা ভয়ে পিছিয়ে যেতে লাগলো। আমি নীলিমার হাতটা ধরে ওকে বিছানায় ফেলে দিলাম। তারপর ওর পায়ের কাছে বসে সিগারেটটার দিকে তাকিয়ে ওকে বলতে লাগলাম, জানিস, শুনেছিলাম এই সিগারেটটা নাকি মানুষের মনের জ্বালা নিভাতে পারে, আবার জ্বালাতে পারে। বলেই নীলিমা শাড়িটা পা থেকে একটু উপরে উঠিয়ে সিগারেটটা পায়ে চেপে ধরলাম। নীলিমা চিৎকার দিয়ে উঠলো। সঙ্গে সঙ্গে ওর মুখটা চেপে ধরলাম। ওর কানের কাছে মুখটা নিয়ে বললাম, কিরে, আমার সাথে সংসার করবি না? এত অল্পতে চিৎকার করে উঠলে হবে? আরও তো দিন বাকি আছে। তুই কি ভেবেছিলি তোর সাথে আমি রোমান্স করব? আরে তুই তো এবারে কাজে লোক হওয়ার যোগ্য না, আমার বউ হবি কি করে? এই বলে ওর হাতটা ধরে টেনে ওকে খাট থেকে নিচে ফেলে দিলাম। ওকে নিচে ফেলে দিয়ে ওকে বললাম, আমার তরফ থেকে এটা তোর জন্য গিফট। আর তোকে আমি এমন একটা গিফট দিয়েছি যেটা তুই পারবি না কাউকে বলতে, না পারবি কাউকে দেখাতে। আর ভুলেও যদি কাউকে বলিস বা দেখানোর চেষ্টা করিস তাহলে তুই হবে ডিভোর্সি। সঙ্গে সঙ্গে নীলিমা বলে উঠল, না না, আমি এই কথা কাউকে বলবো না। আপনি এরকম কথা আর মুখে আনবেন না প্লিজ। ওর কাছে যেয়ে হাতটা দিয়ে ওর গলাটা চেপে ধরলাম। বিয়ে থেকে শুরু করে এ পর্যন্ত শুধুমাত্র বাবার জন্য তোকে সহ্য করে যাচ্ছি। তুই কি ভেবেছিস আমি তোকে মনে মনে মেনে নিতে শুরু করেছি? তুই আমার মনের মধ্যে জায়গা করতে শুরু করেছিস? কোনোদিনও না, এটা অসম্ভব। তুই আমার জীবনে সব সুখ নষ্ট করেছিস। তোর জন্য এই বাড়িতে আমার প্রধানও কমে গেছে। তুই বাবার সাপোর্টে সারা জীবন এই বাড়িতে থেকে যাবি, আমার জীবনে পার্মানেন্ট হয়ে যাবি। তাহলে তুই ভুলের স্বর্গে বাস করছিস। তোকে আমি তিলে তিলে এত পরিমাণ কষ্ট দিব যে তুই বাড়ি থেকে নিজে বেরিয়ে যাবি, শুধু মায়া আপু সুস্থ হওয়ার অপেক্ষা। নীলা পায়ে বারবার ফু দিচ্ছিল। বুঝতে পারলাম নীলার পায়ে অনেক জ্বালা করছে। ওদিকে তাকে হেসে হেসে বললাম, আহারে, খুব জ্বালা করছে তোর পায়ে, তাই না? আমারও এর থেকে বেশি জ্বালা করেছিল যখন বাবা আমার গায়ে তোর জন্য হাত তুলেছিল। এই জীবনে প্রথম বাবা আমার গায়ে হাত তুলো একমাত্র তোর জন্য। নীলিমা আস্তে আস্তে করে উঠে দাঁড়ালো আর আমাকে বলল, আপনি ঠিকই বলেছেন। আপনি আমাকে জীবনের প্রথম এমন একটা গিফট দিয়েছেন যেটা গিফটের কথা আমি এই জীবনে কাউকে দেখাতেও পারবো না আর বলতেও পারবো না। এই বলে নীলিমা দরজা খুলো। আবার চলে যাওয়ার আগে বলে গেল, জীবনে মেয়েদের একবারই বিয়ে হয় আর মেয়েদের একটাই স্বামী হয়। আপনি আমাকে যতই অবহেলা করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন আর যতই কষ্ট দেন না কেন, আপনি আমার স্বামী। আপনাকে ঘিরেই আমার সংসার। আর হ্যাঁ, টেবিলের উপরে আপনার নাস্তা আছে, নাস্তাটা খেয়ে নেবেন প্লিজ। আর আপুকে সময় করে একবার এসে দেখে যাবেন। এও বলে নীলিমা চলে গেল। ও চলে যেতেই আমি মনে মনে ভাবতে লাগলাম,
কতদিন সহ্য করে যাবি? তোকে আমি এত পরিমাণ কষ্ট দিব আর এত পরিমাণে অবহেলা করবো যে তুই নিজেই বাড়ি থেকে চলে যাবি। এই কথা বলে আপন মনে হাসতে লাগলাম। হঠাৎ আমার ফোনে একটা কল আসলো। ফোনটা হাতে নিয়ে দেখলাম রাহাত ফোন দিয়েছে। রাহাতে ফোনটা রিসিভ করলাম। কিরে, কেমন আছিস দোস্ত? অনেক ভালো আছি, আর এত পরিমাণ ভালো আছি যে আমার ভালো থাকাটাই এখন সহ্য হচ্ছে না আমার কাছে। রাহাত আমার কথা বুঝতে না পেরে বলল, কি বলছিস তুই এসব? তোর কথার মানে তো কিছুই বুঝলাম না। আমি রাহাতের কথা উত্তর না দিয়ে রাহাতকে বললাম, তুই কিছু বলবি? আদিল শোন, মানুষের জীবনে ভালো মন্দ আছে, ঝড়ঝাপটা আসে, সময়ের সাথে সাথে তা আবার ঠিকও হয়ে যায়। নীলিমা ভাবির সাথে এমন কোনো আচরণ করিস না যাতে করে পরে তোকে পস্তাতে হয়। ঝোঁকের মাথায় এমন কোনো কিছু করে বসিস না যাতে করে তোর কোনো কাছের মানুষ তোর কাছ থেকে দূরে সরে যায়। রাহাতের কথা আমি কানে নিলাম না। ওর কথা গুরুত্ব না দিয়ে আমি বললাম, শোন, আমার এত জ্ঞান বা কথা শোনার কোনো প্রয়োজন নেই। আমার জীবন আমি বুঝবো। আর শোন, এত কিছু পরেও যে তোর সাথে আমি বন্ধুত্ব রেখেছি এটাই অনেক। আর এইসব কথা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন মনে করছে না। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা বিছানায় রেখে আমার চোখ পড়লো নাস্তার প্লেটের দিকে। নাস্তার প্লেট হাতে নিয়ে বললাম, আমি ওই মেয়েটা আনা নাস্তা খাবো? অসম্ভব। এই বলে নাস্তাটা জানালা দিয়ে ফেলে দিলাম বাইরে। তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালাম। সিগারেটের ধোঁয়া উপরের দিকে ছেড়ে সিগারেটের দিকে তাকিয়ে বললাম, তুই এখন আমার জীবনে একমাত্র সঙ্গী। সিগারেট খাওয়া শেষ করে বিছানার গাটা এলিয়ে দিলাম। হঠাৎ দরজার বাইরে থেকে ধাক্কা দিয়ে কেউ আমাকে ডাকছিল। পরক্ষণে বুঝতে পারলাম এটা মায়ের গলা। মা আমাকে ডাকছে। রুমের দরজার বাইরে থেকে মা আমাকে ডাকছিল। মায়ের গলা পেয়ে রুমের দরজাটা খুলে দিলাম। মা রুমে ঢুকে আমাকে জিজ্ঞাসা করলো, কিরে, এই অসময়ে রুমের দরজা বন্ধ করে কি করছিস? আমি বললাম, কিছু না মা। মা আবার বলল, আচ্ছা শোন, সুমন এসেছে, মায়ের রুমে আছে, তাড়াতাড়ি আয়। এই বলে মা রুম থেকে চলে গেল। সুমন ভাই এসেছে, আমি শুনে খুব খুশি হলাম। ভালো হয়েছে, এখন থেকে ওই মিডিল ক্লাস মেয়েটার হাতে আমার আপুকে আর ছেড়ে দিতে হবে না। সুমন ভাই দেখাশোনা করতে পারবে। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেলাম। গিয়ে দেখলাম সুমন ভাই আপুর মাথার পাশে বসে আছে আর আপুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি আপুর দিকে তাকিয়ে দেখলাম আমার আপুটা বেহুশের মতো ঘুমাচ্ছে। এখনও ঘুমের ওষুধের ডোজ কাটেনি। আমি সুমন ভাইকে ডাক দিলাম। ডাক দিয়ে বললাম, সুমন ভাই কেমন আছেন? সুমন ভাই আমাকে জোরে ধরে কেঁদে দিল। আমি সুমন ভাইকে সান্ত্বনা দিয়ে বললাম, আপুর কিছু হবে না, আমরা সবাই তো এখানে আছি। আর এখন আপনি এসে পড়েছেন। তারপর নীলিমার দিকে তাকিয়ে বললাম, আপনি এসে পড়েছেন, ভালো হয়েছে। পরিবারের লোকের মতো তো আর বাইরে কোনো লোক আপুর সেবা যত্ন করতে পারবে না বা দেখাশোনা করতে পারবে না। নীলিমা হয়তোবা আমার কথা মানাটা বুঝতে পেরেছে, তাই আপুর কাছ থেকে কিছুটা সরে দাঁড়ালো। আমার কথা শেষ হতেই সুমন ভাই বলে উঠল, তোমার আপুই আমার জীবনের সব কিছু, অছাড়া আমার জীবন নিঃস্ব। তুমিও তো এখন বিয়ে করেছো, আস্তে আস্তে দেখবে নীলিমার প্রতিও তোমার ভালোবাসা বাড়বে। ওকে ছাড়া তুমি কিছুই বুঝবে না। আমি মনে মনে হেসে বললাম, সুমন ভাই বলে কি, যাকে আমি জীবন থেকে বের করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি তাকে ভালোবাসবে এ আদিল? সো ফানি। এই বলে মনে মনে আবার হাসতে লাগলাম। হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠলো, আদিল কেমন আছো? গলাটা আমার খুব পরিচিত মনে হলো। আমি পিছনে তাকে দেখি শায়ন ভাই। আমি শায়ন ভাইকে দেখে পুরো অবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে শায়ন ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। শায়ন ভাই আমাকে আবার জিজ্ঞাসা করলো, কি হলো আদিল, কেমন আছো? হ্যাঁ শায়ন ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। শায়ন ভাই, আপনি এতদিন কোথায় ছিলেন? সেই পুতুল লাশ দাফন করার পর নাকি সুমন ভাই আপনাকে খুঁজে পায়নি? আপনাকে অনেক খুঁজেছিল কিন্তু আপনার খোঁজ পাওয়া যায়নি। শায়ন ভাই আমার দিকে কেমন একটা দৃষ্টি নিয়ে যেন তাকালো। শায়ন ভাইয়ের দৃষ্টিটার অর্থ আমি বুঝতে পারলাম না। আমি শায়ন ভাইকে বললাম, শায়ন ভাই, সুমন ভাই আপনাকে নিয়ে অনেক চিন্তা করতো, আপনার অনেক খোঁজ করেছিল অনেক জায়গায়, কিন্তু আপনার কোনো খোঁজ খবর পাচ্ছিল না। শায়ন ভাই, আমরাও আপনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি কিন্তু কোথাও পাইনি। এমনকি ভাবির ফোনে ফোন দেই, সুমন ভাই ভাবিরও কোনো খোঁজ পাইনি। ভাবি কেমন আছে শায়ন ভাই? ভাবিকে নিয়ে আসতেন। শায়ন ভাই কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, আসলে ব্যবসার কাজে অনেক দূরে ছিলাম, তাই যোগাযোগ করতে পারিনি। আর তোমাদের ভাবি ভালো আছে, সে তার বাবার বাসায় আছে। আর তোমাদের ভাবির ফোনটা ভেঙে গিয়েছিল, তাই ওকে সুমন ফোনে পাইনি। ও আচ্ছা, তা ভাবিকে নিয়ে আসতেন। মায়ার অসুস্থতার কথাটা তোমাদের ভাবিকে জানায়নি, হয়তো বা সে টেনশন করবে তাই। আমি শায়ন ভাইকে আর কিছু বলতে যাচ্ছিলাম, তখন এই নীলিমা বলল, প্লিজ আপনার এখানে এত কথা বলবেন না, আপুর সমস্যা হতে পারে। ওর কথা শুনে সুমন ভাই ওর কথা সায় দিয়ে বলল, হ্যাঁ নীলিমা ঠিকই বলছে, চল আমরা রুমের বাইরে যেয়ে কথা বলি। হ্যাঁ সেটাই ভালো হবে, আমি আপুর কাছে আছি। একটু পরে আপুর ঘুম ভাঙতে পারে, আপুকে গোসল করাতে হবে, আপুর ড্রেস চেঞ্জ করে দিতে হবে, তারপর আপুকে খাইয়ে দিয়ে আবার আপুকে ওষুধ খাওয়াতে হবে, ওষুধ লাগাতে হবে। আমার নীলিমার কথা শুনতে প্রচন্ড বিরক্ত লাগলো। আমি সুমন ভাইকে উদ্দেশ্য করে বললাম, সুমন ভাই, এখন তো আপনি চলে এসেছেন, এখন এই কাজগুলো তো আপনি করতে পারবেন।
আর আপু আপনার কাছে অনেক কমফোর্টেবল ফিল করবে। তাছাড়া অন্য একটা লোককে দিয়ে করানোর কি দরকার সুমন ভাই? তুমি অন্য একটা বলতে কাকে বলছো? নীলিমা তো আমাদের বাইরের লোক, আমাদের আপন লোক। আমার থেকেও নীলিমায় বেশি মায়ার যত্ন নিতে পারবে। আমি সম্পূর্ণভাবে নীলিমার উপর চোখ বন্ধ করে নির্ভর করতে পারি। আমি মনে মনে বললাম, না, আমার আর সহ্য হচ্ছে না। এই মেয়েটা একে সবাইকে আমার কাছ থেকে দূর করে দিচ্ছে। আমার কোনো কথার কোনো প্রাধান্য কারো কাছে নেই। নীলিমা যেন এবারে সবকিছু, আমি যেন এবারে কেউ না। না দিল না, কুল, মাথা ঠান্ডা রাখ, মাথা গরম করা যাবে না। বাড়িতে মেহমান আছে, আর শোন ভাইও আছে, কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না, তাহলে হিতে বিপরীত হতে পারে। এই ভেবে আর কিছু বললাম না। আমি সবাই মিলে রুমের বাইরে চলে এলাম। একটু পর মা এসে শাহান ভাইকে ডেকে নিয়ে গেল। শাহান ভাইকে আমাদের গেস্ট রুমটা খুলে দিলেন। শাহান ভাই যে কয়দিন থাকে ওই রুমে থাকবে। মা আর শাহান ভাই চলে যেতেই আমি শোন ভাইকে জিজ্ঞাসা করলাম, শোন ভাই, আপনার শাহান ভাইয়ের সাথে দেখা হলো কোথায়? আমি অফিসিয়াল কাজ শেষ করে এই বাসায় আসার জন্য রওনা দিলাম। এই বাসার প্রায় কাছাকাছি আসার পরে একটা আননোন নাম্বার থেকে আমার কাছে ফোন এলো। ফোনটা ধরতেই সায়ন ভাইয়ের গলা পেলাম। আমি জিজ্ঞেস করলাম সে আর বাবি এতদিন কোথায় ছিল, কেন তাদের কোনো খোঁজখবর পাচ্ছিলাম না। তারপর ভাইয়া তোমাকে যে কথাগুলো বলল আমাকে একই কথা বলেছিল। তারপর আমি মায়ের কথা জানালাম ভাইয়াকে। ভাইয়া বলল সে মায়াকে দেখতে আসবে আর কিছুদিন এখানে থাকবে, আর তার এখানে কিছু একটা কাজ আছে। আমি সব কথা শুনে বললাম, আচ্ছা ভালো হয়েছে শোন ভাই, শাহান ভাই আর ভাবির খবর তো পাওয়া গেল। ভাই আপনার চিন্তাটা হলে কমলো। হ্যাঁ ভাই, বড় ভাই আর বাবিকে নিয়ে অনেক চিন্তা ছিলাম। আমার বোনটা তো ওখানে আমাদের ছেড়ে চলে গেল। ও কেন যে সুইসাইড করলো এখনো পর্যন্ত তা আমাদের অজানে রয়ে গেল। এই বলে শোন ভাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমি মনে মনে বললাম, পুতুলের জন্য আমার অনেক খারাপ লাগে। খুব চটপটে আর চঞ্চল একটা মেয়ে ছিল, এইভাবে হঠাৎ কেন যে সুইসাইড করলো সেটা আমাদের সবারই এখন পর্যন্ত অজানা। রাতের বেলা রুমে শুয়ে শুয়ে ফোন টিপছিলাম। আমার রুমে নীলিমা আসলো। নীলিমাকে আমার রুমে দেখে আমার মেজাজ 100 ডিগ্রি গরম হয়ে গেল। আমি ওকে দেখে বললাম, দেখুন আপনি আমার রুমে এসেছেন কেন? রুম থেকে এখনই বের হয়ে যান। আমি চাই না আপনার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করতে। আমি চাই না আর কোনো ঝামেলা হোক। আপনি এই রুম থেকে ভালোভাবে নিঃশব্দে বেরিয়ে যান, বাবা দেখার আগেই। আসলে আমি চেয়েছিলাম রাত্রের বেলা গেস্ট রুমে গিয়ে থাকতে, কিন্তু এখন তো গেস্ট রুমে সায়ন ভাই আছে। আমি তো আর যে ওই রুমে থাকতে পারবো না, আর মায়া আপুর কাছেও থাকতে পারবো না, কারণ মায়া আপুর রুমে সুমন ভাই আছে। আর ডাইনিংয়ে যদি থাকি তাহলে সবাই জেনে যাবে এই বিষয়টা। তাই যেই কয়দিন সায়ন ভাই আছে সেই কয়দিন আপনি আপনার রুমে আমাকে একটু থাকতে দিন প্লিজ। সায়ন ভাইয়া চলে গেলেই আমি গেস্ট রুমে থাকবো রাত্রের বেলা। আপনি ভাববেন না আমি আপনার খাটে শুবো না, আমি ফ্লোরেই ঘুমাবো। প্লিজ আমার এতটুকু অনুরোধ আপনি রাখেন। আপনাদের সবার ভালোর জন্যই বলছি, কারণ আমি চাই না আপনারা আমার মধ্যেকার কোনো বিষয় বা কথাগুলো কেউ জানুক। নীলিমার সব কথা শুনে আমি ওকে বাধ্য হয়ে আমার রুমে থাকতে দিলাম, কারণ একমাত্র ডাইনিং ছাড়া আরও থাকার কোনো জায়গা নেই। তাই আমার রুমে থাকতে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি ওকে বললাম, হ্যাঁ আপনি শায়ন ভাই না যাওয়া পর্যন্ত আমার রুমে থাকবেন, তবে এই থাকাটা আপনার জন্য পার্মানেন্ট থাকা হিসেবে মনে করবেন না। শায়ন ভাই চলে যাওয়া মাত্রই আপনি গেস্ট রুমে চলে যাবেন। আর হ্যাঁ, আমার উপর বেশি খবরদারি ফেলানোর চেষ্টা করবেন না। এই বলে পাতলা একটি কাঁথা আর একটা বালিশ ছুঁড়ে ফেলে দিলাম। নীলিমা পাতলা কাঁথা বিছিয়ে বালিশ নিয়ে শুয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে কারো ডাকে আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি নীলিমা আমাকে ডাকছে। আমি অসম্ভব বিরক্তি নিয়ে ওদিকে তাকিয়ে বললাম, আচ্ছা আপনি কি এই রুমে এসেছেন মাঝরাতে আমার ঘুম ভাঙিয়ে আমাকে বিরক্ত করার জন্য? আরে না না, শুনুন আমি কি বলছি। দূর, কি শুনবো আপনার কথা? এত রাতে আমাকে ডেকে এখন বলছেন আপনার কথা শুনতে? সমস্যা কি আপনার? আসলে নিচে আমি পানি খেতে গিয়েছিলাম, তখন আপুর রুম থেকে আপুর চিৎকারের আওয়াজ শুনলাম। তাড়াতাড়ি করে রুমে গিয়ে দেখি আপুর রুম থেকে মুখোশধারী কেউ একজন বের হচ্ছে। আমি তাকে ধরার চেষ্টা করেছিলাম, তার গলা টেনে ধরেছিলাম। সে আমাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। তার গলার ধরার কারণে তার কলারের একটা বোতাম আমার হাতে এসে পড়েছে, এই দেখুন। আর আমার নখের আঁচল তার গলায় লেগেছে। আমি নীলিমার দিকে তাকালাম। হ্যাঁ, কলার একটা বোতাম নীলিমা হাতে দেখলাম। আমি অবাক হয়ে নীলিমার দিকে তাকিয়ে আছি। আমি যেন ঘোর একটা ভাবনা ডুবে গেলাম। আমার ভাবনা সেট ঘটিয়ে নীলিমা আবার বলা শুরু করলো। তৎক্ষণাৎ আমি আপুর রুমে গিয়ে দেখি সুমন ভাই অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে। ওনাকে হয়তোবা কেউ অজ্ঞান হবার ঔষধ দিয়েছিল। আমি ভেবে পাচ্ছিলাম না কি করব, তাই মাকে ডাক দিলাম। মা আর বাবা আপুর রুমে আছে। তারপর দৌড়ে আপনার কাছে আসলাম। প্লিজ চলুন আপুর রুমে। আমি এই কথা শোনা মাত্রই আপুর রুমে গেলাম। আপু ভয়ে মাকে জড়িয়ে ধরে আছে, আর বাবা শোন ভাইয়ের চোখে পানি ছিটাচ্ছে। আমি আপুর কাছে যেয়ে বললাম, আপু তোর কি হয়েছে? আর কে এসেছিল তোর রুমে মুখোশ পরে? তুই কি তাকে চিনতে পেরেছিস?
আপু ভয়ে তো কথাই বলতে পারছে না। নীলিমা খাটে উঠে আপুর কাছে যেয়ে বসলো। আপু ভয়ে নীলিমাকে জড়িয়ে ধরলো। আমি কিছুতে বুঝতে পারছিলাম না কে সে মুখোশধারী লোক, কেনই বা আমাদের ঘরে এসে আপুর উপর আক্রমণ করলো, সুমন ভাইকে অজ্ঞান করলো। আমার কিছু মাথা ঢুকছিল না। আমাদের তো মেন গেটের দরজা লাগানো, আমাদের ঘরে সবগুলো গেটের দরজা লাগানো, ছাদে তালা দেওয়া, বাইরের লোক ভিতর ঢুকলো কি করে? হঠাৎ করে আপু নীলিমাকে বলল, নীলিমা, নীলিমা, তুমি আমার ভাইটাকে বাঁচাও। নীলিমা, ওকে মেরে ফেলবে, ওকে মেরে ফেলবে। আপুর মুখের এই কথা শুনে সবাই আমাদেরকে তাকালো। নীলিমা অনেকক্ষণ চেষ্টা করে আস্তে আস্তে আপুকে কিছুটা শান্ত করলো। আপু বলতে শুরু করলো, আমার শরীরটা কিছুটা ভালো দেখে রাত্রে আমি আর ঘুমের ওষুধটা খাইনি। নীলিমা আমাকে খাওয়াতে চেয়েছিল। আমি বললাম, নীলিমা, আমার তো এখন একটু ভালো লাগছে, আমি আজকে রাতে আর ঘুমের ওষুধ খাবো না, পরে আমার অভ্যেস হয়ে গেলে আর ছাড়তে পারবো না। তাই নীলিমা আমাকে আর ঘুমের ওষুধ দেয়নি। মাঝরাতে আমার ঘুমটা ভেঙে গেল। আমি উঠে ওয়াশরুম গেলাম। ওয়াশরুম থেকে এসে বিছানায় যেতে দেখলাম সুমন বিছানায় নেই। ভাবলাম কোথায় গেল সুমন, রুমে তো দরজা লাগানো। হঠাৎ করে পিছন থেকে কেউ একজন আমার গলায় কিছু একটা পেঁচিয়ে ধরলো। আমি অনেক ছাড়াবার চেষ্টা করলাম কিন্তু ছাড়াতে পারলাম না। তাই আমি তার হাতে একটা কামড় বসিয়ে দিলাম, দিয়ে চিৎকার করে উঠলাম। সাথে সাথে সে আমার গলা ছেড়ে দিল। সে আবার আমার কাছে আসছিল, তখন দরজা ধাক্কানোর শব্দ পেলাম। রুমের দরজার বাইরে থেকে নীলিমার গলা পাচ্ছিলাম। লোকটা চলে যাওয়ার আগে আমাকে বলে গেল, কেউ আর কাউকে ছাড়বে না, আদিলের সর্বনাশ করেই দেবে, আদিলের ক্ষতি করেই দেবে, আদিল ভালো থাকতে দেবে না। তারপর রুমের দরজা খুলে বেরিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম নীলিমা লোকটাকে ধরার অনেক চেষ্টা করছিল, কিন্তু ধরতে পারে। লোকটা ধরতে না পেরে নীলিমা আমার রুমে ঢুকলো। নীলিমা যদি ঠিক সময় মতো না আসতো তাহলে আমি আর বাঁচতাম না রে ভাই। এই বলে আপু কেঁদে উঠলো। নীলিমাকে আবার জড়িয়ে ধরলো। সাথে সাথে আমি রেগে নীলিমার দিকে তেড়ে গেলাম, যে বললাম, খুব তো বলেছিলেন আপুর খেয়াল রাখবেন, আপুর দেখাশোনা করবেন, এই আপনার খেয়াল রাখার নমুনা। এখন যদি আমার আপুর কিছু হয়ে যেত তখন কি হতো বলুন? আল্লাহ বাঁচিয়েছেন বলে আমার আপুকে আবার ফিরে পেলাম, তা না হলে আমার আপুটাকে আর ফিরে পেতাম না। সাথে সাথেই বাবা বসা থেকে উঠে বলল, আদিল, তুমি নীলিমার দোষ দিচ্ছ কেন? নীলিমার জন্যই তোমার বোন সুস্থভাবে এখনো বেঁচে আছে। ও সঠিক সময় মতো দরজায় ধাক্কা না দিয়ে ওয়াশরুমে প্রবেশ না করতে পারতো, তাহলে তোমার বোনকে জীবিত অবস্থায় ফিরে পেতে না। বাবার কথার কোনো গুরুত্ব দিলাম না, বাবার কথা কানে নিলাম না, কারণ বাবা নীলিমার দোষ কখনোই দিবে না, কারণ বাবা নীলিমার দোষ কখনোই দেখে না। বাবা সবসময় ওকে সাপোর্ট করে এসেছে, আজও তাই করলো। বাবাকে আমি কিছু বলতে যাব, তখনই খেয়াল করলাম সুমন ভাই আস্তে আস্তে চোখ মেলেছে। আমি সুমন ভাইয়ের কাছে দৌড়ে গেলাম, গিয়ে বললাম, সুমন ভাই, আপনি ঠিক আছেন? সুমন ভাই বলল, আমি তো ঠিক আছি, আমার আবার কি হবে? কিন্তু তোমরা এখানে সবাই? পরে মনে মনে ভাবলাম, নেশা ওষুধের ডোজে সুমন ভাইয়ের হয়তোবা কিছু মনে নেই। সুমন মায়ের দিকে তাকিয়ে দেখলো মায়া জড়ো সড়ো হয়ে নীলিমাকে জড়িয়ে ধরে বসে আছে। নীলিমা মায়া সুমনের কাছে এগিয়ে দিয়ে ওখান থেকে উঠে গেল। মায়া সুমনকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সুমন জিজ্ঞেস করলো, একে মায়া, তোমার কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? আর নীলিমাকে ধরে এভাবে বসেছিলে কেন? আর বাড়ির সবাই এখানে কেন? বুঝতে পারছি না কিছু। কেউ কিছু বলার আগেই নীলিমা বলে উঠল, না, আসলে আপুর শরীরটা তো ভালো না, তাই মা আপুর রুমে আপুকে দেখতে এসেছিল। মায়ের সাথে বাবাও এসেছিল। আমি পানি খেয়ে উঠেছিলাম, ভাবলাম তাই আপুকে একটু দেখে আসি। আর আদিল হয়তো আমাকে রুমে না দেখে খুঁজতে খুঁজতে আপুর রুমে চলে এসেছে। এই বলে মাথাটা একটু উঁচু করে ঘুমটা ভিতরে দিয়ে নীলিমা আমার দিকে তাকালো। রাগে আমার গা জ্বলে যাচ্ছিল। হঠাৎ আমি সুমন ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম সুমন ভাই মিটিমিটি হাঁটছে। আমি সুমন ভাইকে জিজ্ঞাসা করলাম, সুমন ভাই, আপনি হাঁটছেন কেন? সুমন ভাই তার হাসিটা ঠোঁটের মাঝে আটকিয়ে বলল, না, কিছু না। আমি নীলিমার দিকে চোখ লাল করে তাকালাম। সাহস কত বড় মেয়েটার! আমি নাকি ওকে খুঁজতে খুঁজতে আপুর রুমে চলে এসেছি। আপু আস্তে আস্তে স্বাভাবিক হলো। আপু আর সুমন ভাইকে রুমে রেখে আমরা রুম থেকে চলে গেলাম। বাবা আর মা নিজ রুমে চলে গেল। আমি আমার রুমে চলে এলাম। নীলিমা এলো আমার পেছনে পেছনে। আমি রুমে এসে বিছানায় বসে পড়লাম। নীলিমা রুমের দরজা লাগিয়ে দিল। এমন সময় আমি পিছন থেকে যেয়ে ওর একটা হাত মুচকে ধরলাম। নীলিমা ব্যথায় আহ করে উঠলো। আমি ওর হাতটা একটু মুচকে দিয়ে বললাম, এই, আমি তোকে খুঁজতে খুঁজতে আপুর রুমে চলে গেছিলাম না? প্লিজ ছাড়ুন, আমার ব্যথা লাগছে। পিছন দিক থেকে এক হাত দিয়ে ওর গাল দুটো টিপে ধরলাম। তোর তো ব্যথা না পেলে ভালোই লাগে না, ইচ্ছে করছে তোর হাত মুচকে ভেঙে দেই।
কিন্তু তুই তো আবার বাবার আদরের বৌমা, তোকে তো কিছু করা যাবে না। এই বলে হাতটা ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলাম। নীলিমা কাঁদো কাঁদো স্বরে বলল, সুমন ভাইয়ের কিছুই মনে ছিল না, তাই সুমন ভাই যাতে কিছু বুঝতে না পারে তার জন্যই আমি ওই কথাগুলো বলেছি। আই অ্যাম সরি। এই বলে নীলিমা নিচে বসে পড়ল। শুতে যাব তখন নীলিমা আমাকে বলল, একটা কথা ছিল। আমি ওর কথায় কোনো উত্তর দিলাম না। নীলিমা আবার বলল, ঠিক আছে, আমার কথার কোনো উত্তর দিতে হবে না আপনাকে, শুধু একটা কথা বলি শুনুন। আমি এইবারও কোনো উত্তর দিলাম না ওর কথার। না শোনা ভান করে চুপ করে অন্যদিকে শুয়ে রইলাম। নীলিমা আমার সারা পাওয়ার অপেক্ষা হয়তো আমার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল, সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলাম না। ওর দিকে ভ্রুক্ষেপ করার কোনো প্রয়োজন মনে করিনি আমি। কিছুক্ষণ পর নীলিমা নিজে বলা শুরু করলো, দেখুন, আমাদের বাড়ির মেইন গেট লাগানো, আমাদের ঘরের মেইন দরজা লাগানো, যে যার মতো দরজা লাগিয়ে ঘুমাই, ছাদের দরজা ও তালা দিয়ে আটকানো। তাহলে আমাদের বাসায় কিভাবে এরকম একটা লোক ঢুকলো যে আপুর উপর আক্রমণ করলো? সুমন ভাইকে নেশার ওষুধ দিয়ে অজ্ঞান করলো, আর আপুকেও আপনার ব্যাপারে শাসিয়ে গেল। লোকটা আবার আপনার নামও জানে, তার মানে সে আমাদের অনেক পরিচিত। যদি পারেন আমার এই কথাগুলো একবার ভেবে দেখবেন। এই বলে নীলিমা শুয়ে পড়ল। আমি নীলিমার কথা শুনে মনে মনে ভাবতে লাগলাম, নীলিমা তো ভুল কিছু বলেনি। এইগুলো ভাবতে ভাবতে হঠাৎ আমার চোখ গেল জানালার দিকে। হঠাৎ আদিলের জানলার দিকে চোখ গেল। ওর মনে হলো ওখানে ছায়ার মতো কিছু একটা দেখলো। আদিল বলে উঠল, কে ওখানে? আদিলের কণ্ঠস্বর শোনা মাত্র সাথে সাথেই ছায়াটা ওখান থেকে সরে গেল। আদিলের গলার আওয়াজ পেয়ে নীলিমা নিচে শোয়া থেকে উঠে এসে বলল, কি কি হয়েছে আপনার? আদিল নীলিমার দিকে তাকালো। হঠাৎ ওর কথার কোনো উত্তর না দিয়ে পাশে ফিরে শুয়ে রইল। আদিলের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে নীলিমা গিয়ে আবার শুয়ে পড়ল। কিন্তু আদিলের কিছুতেই ঘুম আসছে না। কি হচ্ছে এসব? কেনই বা আপুকে আক্রমণ করলো? সুমন ভাইকে অজ্ঞান করলো, আর কেনই বা আমার ক্ষতি করতে চায়? কে এসে? বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে কতগুলো ভাবছিল সে। ভাবতে ভাবতেই হঠাৎ চোখটা লেগে এলো। সকালে কারোর ডাকে আদিলের ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখে মায়া। আদিল তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসলো। মায়াকে জিজ্ঞেস করলো, কিরে আপু, তুই কষ্ট করে আমার রুমে আসলি কেন? আমাকে ডাকলে তো আমি তোর রুমে চলে যেতাম। মায়া আদিলকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আদিল মায়াকে জিজ্ঞেস করলো, কিরে আপু, তুই কাঁদছিস কেন? এভাবে কাঁদিস না, তোর শরীরটা এখন সম্পূর্ণ সুস্থ হয়নি, তুই অসুস্থ হয়ে যাবি। ভাই, আমার কথা আমি ভাবছি না রে। তুই আমার অনেক আদরে, অনেক চেয়েছিলাম আমার যেন একটা ভাই হয়। তোকে পেয়ে মনের আশা পূরণ হয়েছে। তোর মতো একটা ভাই আমি পেয়েছি। তুই যে আমার প্রাণের ভাই। আমি কালকে কথা এখনো ভুলতে পারছি না, জানিস? কিসের অপেক্ষা তোর প্রতি, আর কেন তোর ক্ষতি করতে চাইছে সেটা আমি জানি না। মায়ার হাত দুটো ধরলো আর মায়াকে অভয় দিয়ে বলল, এত ভাবিস না আপু, কিছু হবে না আমার। আমার মনে হয় না আমি আজ পর্যন্ত কখনো কারো ক্ষতি করেছি। দেখবি আমারও কোনো ক্ষতি হবে না। আর বাবা মা আর তোর দোয়া আছে, আমার কিছু হবে না, দেখিস। আদিল শোন, এখন থেকে যেখানে যাবি সাবধানে যাবি, যেখানেই থাকিস সাবধানে থাকবি। আর শোন, গতকালকে নীলিমা ছিল বলেই কিন্তু আমি বেঁচে গিয়েছি। নীলিমাকে তোর একটা থ্যাঙ্কস জানানো উচিত ছিল। তুই তা না করে কালকে উল্টো নীলিমাকে দোষ দিলি। এটা তোর কিন্তু করা উচিত হয়নি রে আদিল। মায়ের মুখে নীলিমার নামটা শুনে সকাল সকাল আদরের মুডটাই খারাপ হয়ে গেল। বেশ খানিকটা বিরক্তি নিয়ে আদিল মায়াকে বলল, আহা আপু, থামো তো। তোমরা সবসময় নীলিমার হয়ে তোমরা ছাপাই গেও না তো। নীলিমা তো খুব দায়িত্ব নিয়ে তোমাকে বাসায় এনেছিল, কি দায়িত্বটা পালন করলো শুনি। তোমার যদি কালকে কোনো সমস্যা হয়ে যেত, তার কি কোনো সমাধান দিতে পারতো নীলিমা? হারাতাম তো আমি আমার বোনকে, আমার মা বাবা হারাতো তাদের মেয়েকে, সুমন ভাই হারাতো তার বউকে। নীলিমা তো কিছু হারাতো না। নীলিমা তো মাঝখান থেকে শুধু চুপ করে থাকে, একটু ন্যাকামি আর অভিনয় করে কানাকারি করতো আর সরি বলতো। এরপরও তুমি নীলিমার ছাপাই গেছো আমার কাছে। আদিলের মুখে নিজের বইয়ের সম্পর্কে এমন কথা শুনে আশ্চর্য না হয়ে পারল না মায়া। বুঝতে পারলো আদিল এখনো নীলিমাকে পছন্দ করছে না। মায়া অনেক শান্ত গলায় আদিলকে বলল, ওর দায়িত্বটা ঠিক মতো পালন করেছে আদিল। ও প্রচুর পরিমাণে আমার দেখাশোনা করেছে, আমার সেবা যত্ন নিয়েছে। না হলে আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতেই পারতাম না। মায়া আরো কিছু বলতে যাবে, তখনই থামিয়ে দিয়ে আদিল বলল, দেখো আপু, আমি নীলিমার বিষয়ে তোমার কাছ থেকে আর একটা কথা শুনতে চাই না প্লিজ।
আপু, তোমার এখন শরীর ভালো না, তুমি এই বিষয় নিয়ে আর একটা কথা বলো না। তুমি চিন্তা করো তুমি কিভাবে সুস্থ হবে, নিজে ভালো থাকবে, অন্যের কথা তুমি ভেবো না। ঠিক আছে, আমি আর এই বিষয়ে কিচ্ছু বলবো না, শুধু একটা কথাই বলবো, তুই নীলিমাকে এখন যতটা পরিমাণে ভুল বসছিস, একদিন এই ভুল ভাঙবে, আর সেদিন তুই ওকে যতটা দূরে সরিয়ে রাখছিস তার থেকে অনেক বেশি ও তোর আপন হয়ে দেখিস। প্লিজ আপু, বাদ দাও, আমার আর এগুলো ভালো লাগছে না ওর কথা শুনতে। আচ্ছা শোনো, একটা কথা মনে পড়ে গেল। হ্যাঁ বল। নীলিমাদের বাসায় থাকতে তুমি আমাকে একটা ছবি দিয়েছিলে, ছবিতে নীলিমার মুখ স্পষ্ট ছিল না, তুমি বলেছিলে এ বিষয়ে আমার সাথে পরে কথা বলবে, তারপর তো তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আচ্ছা আপু, বলো তো আসলে কি বলতে চেয়েছিলে? মায়া আদিলের কথার কোনো উত্তর না দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি তো রুমে আসার সময় দেখলাম নীলিমা আর মা নাস্তা রেডি করছে, তুই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ডাইনিংয়ে আয় নাস্তা খেতে। আদিল মায়াকে আর কিছু বলার সুযোগই পেল না। মায়া তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। আদিল মনে মনে ভাবলো, আপু আমার কথাটা এড়িয়ে গেল কেন? পরে আবার ভাবলো, থাক, আপু আর একটু সুস্থ হোক, পরে না হয় আপুকে আরেকদিন জিজ্ঞাসা করবো। তারপর ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আদিল ফ্রেশ হয়ে নাস্তা করতে ডাইনিংয়ে গেল। অনেকদিন পর ডাইনিং এ পরিবারের সাথে একসাথে হলাম। আদিলের মা জাহানারা বেগম আদিলকে দেখে ডাক দিল। কিরে আদিল, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি ডাইনিংয়ে আয়, খেতে বস। আদিল ডাইনিং এর কাছে গেল। নীলিমা সবাইকে খাবার পরিবেশন করছে। নীলিমা আদিলের প্লেটে খাবার দিতে গিয়ে থেমে গেল। মায়া নীলিমার দিকে তাকিয়ে বলল, নীলিমা কি হলো, থেমে গেলে কেন? আদিল নাস্তাটা দাও। নীলিমা ভয়ে ভয়ে আদিলের প্লেটে নাস্তা দিল। আদিল নীলিমার দিকে এক নজর তাকালো। নীলিমা এখনো লম্বা একটা ঘোমটা দিয়েই দাঁড়িয়ে আছে। নীলিমার বিয়ে হয়েছে তা অনেক দিন হয়ে গেল, এখনো পর্যন্ত ও সবার সামনেই ঘোমটা দিয়েই থাকে। ওর এসব আদিক্ষেতা, ন্যাকামি আর নাটকগুলো দেখে আদিলের গাটা যেন জ্বলে যাচ্ছে। আদিল অসম্ভব পরিমাণ বিরক্তি নিয়ে মনে মনে বলল, কিভাবে যে সবাই এর নাটক আর অভিনয় সহ্য করে যায় না। হঠাৎ করেই আদিল খেয়াল করলো ডাইনিং টেবিলে সবাই আছে কিন্তু সায়ন নেই। তাই আদিল সুমনকে জিজ্ঞেস করলো, সোহন ভাই, সায়ন ভাইকে তো দেখছি না, উনি কি নাস্তা করবেন না? ভাইকে সকালে আমার রুমে এসেছিল মায়াকে দেখতে, এরপর আর ভাইয়াকে দেখিনি। এমন সময় নীলিমা বলে উঠল, সকালে সায়ন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, উনি বাহিরে যাচ্ছিলেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কোথায় যাচ্ছেন? উনি আমাকে বলল ওনার একটু কাজ আছে, তাই বাহিরে যাচ্ছে, এই বলে বাহিরে চলে গেল। এমন সময় দরজার কলিং বেলটা বেজে উঠলো। নীলিমা গিয়ে দরজা খুলে দিল। সায়ন ভাই এসেছে। আদিলের বাবা সায়ন ভাইকে ডাক দিল, বাবা সায়ন, এত সকালে কোথায় গিয়েছিলে? তোমাকে সবাই খুঁজছিলাম, এখানে আসো, নাস্তা করে যাও, তোমার জন্য আমরা বসে আছি। ওনার ডাকে সায়ন এসে ডাইনিং টেবিলে বসলো নাস্তা করতে। চেয়ারটা নিয়ে বসতে বসতে সায়ন বলল, আসলে আঙ্কেল আমার একটু কাজ ছিল তাই বাইরে গিয়েছিল। এই বলে সায়ন নাস্তা খেতেই শুরু করলো। হঠাৎ নীলিমা সায়ন ভাইকে উদ্দেশ্য করে বলে উঠল, এ কি সায়ন ভাই, এখনো তো সেরকম শীত পড়েনি, আর আপনি এখনই হাত মোজা পরেছেন, আবার শীতের গোল গোল গেঞ্জি পরছেন। আসলে আমার একটু ঠান্ডা ধাজ আছে তো তাই। এই কথা শুনেই সুমন বলে উঠল, কই ভাইয়া কোন সময় তো এই কথা আমাদেরকে বলেনি, আর আমিও তো এমনই কিছু দেখিনি যে তোমার ঠান্ডার দাস আছে। কখনো তোদেরকে বলা হয়ে ওঠেনি, এই জন্য জানিস না। পরক্ষণে নীলিমা বলে উঠল, শাওন ভাই, কালকে রাতে এত ঘটনা ঘটে গেল, এত হইচই হলো, আপনি একবারের জন্য রুম থেকে বের হলেন না, আপনি কি কিছুই শোনেননি শায়ন ভাই? সঙ্গে সঙ্গে সায়ন ভীষণ খেল। নীলিমা তাড়াতাড়ি করে পানির গ্লাসটা সায়নের সামনে পানির গ্লাসটা এগিয়ে দিল। সায়ন এক ঢোকে পানিটা শেষ করে ফেলল। এ কি হলো শায়ন ভাই, হঠাৎ বিষম খেলেন? হয়তো তোমাদের ভাবি আমার কথা মনে করেছে এজন্য। আর হ্যাঁ, গতকালকে রাত্রের ঘটনাটা আমি সুমনের কাছ থেকে শুনেছিলাম। সকালে মায়াকে দেখতে আমি ওদের রুমে গিয়েছিলাম, তখন সুমন আমাকে গতকালকের রাতে ঘটনাটা সব বলল। আর গতকালকের রাতে আসলে আমি একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, তাই আমি কোনো কিছু শুনতে পারিনি আর বুঝতেও পারিনি, তার জন্য আমি সরি। আদিলের খুব রাগ হচ্ছে নীলিমার উপর। সব জায়গায় ওর কথা বলতেই হবে। এখানে অনেক লোকজন থাকায় ওকে না পারছি কিছু বলতে, না পারছি কথাগুলো সহ্য করতে। আদিল শায়নকে বলল, শায়ন ভাই কথা বাদ দেন, এমনিতে একবার বিষম খেয়েছেন, আবার খাবেন, যে যা ইচ্ছা বলুক, আপনার ওইদিকে কান দিতে হবে না, আপনি নাস্তা করেন।
নীলিমা আর কিছু বলল না, ও রান্নাঘরে চলে গেল। রান্নাঘর থেকে মায়াকে এক গ্লাস দুধ এনে দিল। মায়া দুধটা খেয়ে গ্লাসটা নীলিমার হাতেই দিল। অনেকক্ষণ ধরে সায়ন মায়ার দিকে আর দুধের গ্লাসের দিকেই তাকিয়ে আছে। সায়নের দিকে নীলিমা চোখ পড়তেই নীলিমা বলে উঠল, কি হলো সায়ন ভাই, এভাবে তাকিয়ে আছেন? কিছু বলবেন? কিছু লাগবে আপনার? না না, আমার কিছু লাগবে না। এই বলেই সায়ন নাস্তার টেবিল থেকে উঠে যেতে লাগলো। তখনই নীলিমা বলল, কি হলো সায়ন ভাই, আপনি তো তেমন কিছুই খাননি, চলে যাচ্ছেন যে? না, নীলিমা আমার খাওয়া হয়ে গেছে, এই বলে সায়ন ভাই নিজের রুমে চলে গেল। আদিল নীলিমাকে উদ্দেশ্য করে বলল, খাবার টেবিলে এত কথা বলে মানুষের রুচি থাকে না, রুচিটা নষ্ট হয়ে যায়। আদিলের কথা শুনে ওর বাবা বলে উঠল, আদিল, এখানে সবাই কথা বলছে, তুমি একা কেন নীলিমার দোষ দিচ্ছ? আর সায়নের হয়তোবা এখন ক্ষুধা নেই, যখন ক্ষুধা পাবে তখন ও দরকার হলে আবার এসে খেয়ে, সমস্যা নেই। সুমন ভাইও বাবার কথা সায় দিল। নাস্তা খেতে খেতে সুমন নীলিমাকে উদ্দেশ্য করে বলল, নীলিমা, তোমার বিয়ে হয়েছে তো অনেক দিন, এখনো পর্যন্ত একদিনের জন্য তোমার মুখটা দেখার সৌভাগ্য আমার হয়নি। তোমার চাঁদ মুখটা একটু দেখাও আমাকে। তখনই মায়া সুমনকে থামিয়ে দিয়ে বলল, ও আমাকে এখন আর ভালো লাগে না, তাই না? আমার ভাইয়ের বউটার মুখটা দেখার খুব ইচ্ছে। তুমি তো দেখতেই পাচ্ছ যে ও এখানে লজ্জা পাচ্ছে। আরও কিছুদিন যাক, ওর লজ্জাটা ভাঙুক, ও সবার সাথে ফ্রি হোক, আস্তে আস্তে মুখ দেখাবে। এত তাড়াহুড়োর কি আছে? ও তো আর এই বাড়ি থেকে চলে যাচ্ছে না। মায়ার কথা শুনেই আদিল মনে মনে বলল, ও তো আর এমনি এমনি যাবে না এই বাড়ি থেকে, আমি ওকে তাড়াবো। মায়া নীলিমার দিকে তাকিয়ে বলল, নীলিমা, দাঁড়িয়ে আছো কেন? তুমিও আমাদের সাথে নাস্তা করতে বসো, আদিলের পাশে গিয়ে বসো। নীলিমা বসছে না দেখে আদরের বাবা নীলিমাকে বলল, নীলিমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? দ্রুত আদিলের পাশে বসো আর তাড়াতাড়ি করে নাস্তাটা সেরে ফেলো, ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগবে না খেতে। নীলিমা ভয়ে ভয়ে আমার পাশে বসলো। আমার আর ভালো লাগছে না। সবাই চাইছেটা কি? জোর করে নীলিমাকে আমার ঘরে গুছিয়ে দিতে, তা আমি হতে দিব না। যা করা দ্রুত করতে হবে। নাস্তা শেষ করে রুমে এসে ল্যাপটপে কাজ করছিল আদিল। এমন সময় নীলিমা আদিলের রুমে ঢুকলো। এসে বলল, আপনাকে আপু রুমে আমাকে ডাকছে। এই বলে চলে যেতে নিলে আদিল উঠে পিছন থেকে নীলিমার হাতটা টেনে ধরলো। তারপর নীলিমার হাতটা টান দিয়ে আদিলের কাছে নীলিমাকে আনলো। ওর শাড়িটা পেট থেকে একটু উঠিয়ে আঙ্গুল দিয়ে ওর পেটে সুড়সুড়ে দিতে লাগলো। নীলিমা আদিলের স্পর্শে কিছুটা কেঁপে উঠল। নীলিমা আদিলকে আস্তে করে বলে উঠল, প্লিজ ছাড়ুন, দরজা খোলা আছে। আদিল দরজার দিকে তাকিয়ে বলল, দরজা খোলা আছে বুঝি? সমস্যা নেই, পর্দা দেওয়া আছে, কেউ আসবে না এখন। তারপর নীলিমাকে আদিলের দিকে ঘোরালো। আদিলের দুই হাত দিয়ে ওর গাল দুটো ধরে ধরলো। নীলিমা আদিলকে বলল, কি করছেন এসব? ছাড়ুন, আমার কাজ আছে, আমাকে যেতে দিন। আদিল উত্তরে বলল, সমস্যা কি? আমি তো তোমার স্বামী আর তুমি তো আমার বউ, তাহলে আমাদের মাঝে কোনো বাধা থাকার কথা না। এই বলেই আদিল নীলিমার ঠোঁটের দিকে তাকালো। ওর ঘোমটা ঠোঁট থেকে একটু উপরে উঠে গেছে। আদিল দেখলো নীলিমার ঠোঁট দুটো কাঁপছে। নীলিমা বড় বড় করে নিঃশ্বাস ফেলছে। আদিল তার আঙ্গুল দিয়ে ওর ঠোঁটের স্পর্শ করলো। নীলিমা আবার বলল, প্লিজ আমাকে ছাড়ুন, প্লিজ আমাকে যেতে দিন। কেন ছাড়বো? কেন, সমস্যা কি? তুমি তো আমার বউ, তাই না? এই বলেই আদিলের ঠোঁট ওর ঠোঁটে ডুবিয়ে দিল। ওর ঠোঁটে কামড় দিয়ে ধরলো। নীলিমা ওর ঠোঁট ছাড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। আদিল বুঝতে পারছিল নীলিমা ব্যথা পাচ্ছে। কিছুক্ষণ পর নীলিমাকে ছেড়ে দিল। নীলিমা ওর ঠোঁট হাত দিয়ে চেপে ধরলো। আদিল দেখলো ওর ঠোঁটটা হালকা কেটে গেছে, হালকা রক্ত বের হচ্ছে। আদিল আবার এক পা দু পা করে নীলিমার কাছে যেতে লাগলো। নীলিমা ভয় পেয়ে পিছোতে লাগলো। পিছোতে দেওয়ালের সাথে লেগে গেল। আদিল দেওয়ালের সাথে ওর হাত দুটো চেপে ধরে বলল, কি হলো বউ, তুমি এভাবে আমার কাছ থেকে সরে যাচ্ছ কেন? তুমি তো আমার বউ, তোমাকে তো আমি একটু আদর করতেই পারি। এই বলে আমার এক হাত দিয়ে নীলিমার গাল দুটো চেপে ধরে বললাম, কি রে, তুই তো আমার বউ, আমার এতটুকুতে পিছিয়ে গেলে হবে? আর তুই তো আমার বউ, তোর মুখটা না দেখে আমি ফিলিংস পাচ্ছি না, তাই তোর মুখটা আমি দেখবো আমার ফিলিংসটা আনার জন্য। এই বলেই আদিল নীলিমার ঘোমটাটা উঠাতে যাচ্ছিল। তখনই নীলিমা আদিলকে এক ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আদিল নীলিমার এই কাহিনী দেখে আশ্চর্য হয়ে গেল। আদিল একটা কথা বুঝতেই পারছে না।
আদিল বলেছিল ওকে ওর মুখ আমাকে না দেখাতে, আবার সেই আদিলই তো ওর মুখটা দেখতে চাচ্ছিল। তাহলে এভাবে কেন ওকে ধাক্কা দিয়ে চলে গেল? আসলে ওর ইচ্ছা ছিল আজকে নীলিমার মুখটা দেখার। ও কেমন রূপসী তা আদিল দেখতে চেয়েছিল। এভাবেই মুখে ঘোমটা দিয়ে থাকি সব সময় সবার সামনে। হঠাৎ আদিলের মনে পড়লো মায়া তো ওকে রুমে আমাকে ডেকেছিল। আদিল ল্যাপটপটাকে বন্ধ করে মায়ের রুমে চলে গেল। গিয়ে দেখে মায়ার রুমে সবাই বসে গল্প করছে। খুব ভালো লাগলো দেখে। অনেকদিন পরে পরিবারের সবাই আবার একসাথে হলো। মায়া আদিলকে দেখে তার কাছে ডাক দিয়ে বলল, আমার কাছে এসে বয়। আদিল মায়ের কাছে যেয়ে বসলো। সেই মুহূর্তে নীলিমাও রুমে প্রবেশ করলো। ঢুকেই বলল, সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে, তবে গতকালকে রাত্রে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। কোনো মেয়ে ক্ষতি হয়নি, এই শান্তি। লোকটাকে আমি ধরার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ধরতে পারিনি। কিন্তু লোকটার কলারের একটা বোতাম আমার হাতে এসে পড়েছিল। বোতামটা আমি আমাদের রুমে আলমারির ড্রয়ারে রেখে দিয়েছি। এই কথা শুনেই সায়ন বলল, বোতাম দিয়ে কি হবে নীলিমা? একটা বোতাম দিয়ে কি আর কাউকে ধরা সম্ভব? কাউকে ধরা সম্ভব না তা ঠিক, কিন্তু একটা ক্লু তো পেলাম। আর ওই বোতামটার গায়ে ওই লোকটার একটু রক্ত লেগে আছে, কারণ আমি যখন ওই লোকটার কলার ধরেছিলাম তখন আমার নখের খামচে ওই লোকটার গলায় লেগেছিল। তারপর টান লেগে তার বোতামটা আমার হাতে এসেছে। আমার নখের থেকে একটু রক্ত তার বোতামে লেগেছে। এই বোতামটা পুলিশের কাছে দিয়ে দিলেই পুলিশই খুঁজে বের করবে আসলে বোতামটা কার। আমাদের কোনো কষ্ট করতে হবে না, জাস্ট একটা ক্লু আমরা রেখে দিলাম। নীলিমার এই পাকনামিগুলো আদিলের আর সহ্য হচ্ছে না। খুব রাগ হচ্ছে ওর উপর। বুঝলাম না ওর গায়ে কি গন্ডারের চামড়া? এত অবহেলা করি, এত তুচ্ছ তাচ্ছিল্য করি, এত ব্যথা দিই, তারপরও ওকে কিছুতেই দমানো যায় না। হঠাৎ নীলিমার মায়ের দিকে চোখ পড়লো। মায়ের দিকে তাকিয়ে দেখলো মায়া কিছু একটা নিয়ে খুব চিন্তা করছে। তাই নীলিমা মায়াকে বলল, আপু, আপনি কি কিছু ভাবছেন? নীলিমার কথায় মায়ের ভাবনার ছেদ ঘটল। নীলিমার কথার উত্তরে মায়া বলল, আসলে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। গতকালকে যে আমার রুমে ঢুকেছিল তার পোশাকটা আকাশ ছিল, ছেলেটা কিন্তু কণ্ঠ ছিল মেয়েদের। মায়ের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদিল মায়ার দিকে তাকিয়ে বলল, কি বলিস? তোর কথা তো আমি কিছু বুঝতে পারছি না। ছেলেদের পোশাক আশাক, আবার মেয়েদের কণ্ঠ, তুই না বললি একটা লোক, তাহলে মেয়ে হলো কিভাবে? আমি তো নিজেও কিছু বুঝতে পারছি না, তোকে কি বলবো। মায়া আবার বলল, আচ্ছা বাদ দে, যা আবার হয়ে গেছে এই নিয়ে তোর কেউ চিন্তা করো না। এখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে। নীলিমা বলে উঠল, ওর একটা কথা আছে। হ্যাঁ নীলিমা, বলো কি কথা? আদিল নীলিমার দিকে তাকিয়ে ভাবছে, ছোট ব্যথা পেয়েও এত কথা বলছে, মনে হয় ওর গায়ে গন্ডারের চামড়া। গতকালকের ঘটনায় আপু মনে হয় এখনো আতঙ্কিত হয়ে আছে, ভয় পেয়ে আছে। তাই আমি আর উনি কয়েকদিন আপুর রুমেই থাকি। আদিল নীলিমার এই কথাটা শুনে বলল, নীলিমা থাকতে হবে না, আমি থাকলে হবে। হ্যাঁ নীলিমা, ও থাকবে আমার রুমে। সবাই এই কথায় সায় দিল। আদিল আর কিচ্ছু বলতে পারল না, কারণ আমার আর রাজি না হয়ে ওর কোনো উপায়ই ছিল না। সবার সাথে আরও কিছুক্ষণ গল্প করেই আদিল নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর নীলিমা রুমে এলো। আদিল নীলিমাকে দেখিয়ে বলল, তোর ঠোঁটে কামড় না দিয়ে তোর নাকে কামড় দেওয়া উচিত ছিল। তোর নাকটা সব জায়গাতে না গলালে তোর তো ভালো লাগে না। তুই নিজেকে খুব বুদ্ধিমতী মনে করিস তাই না? সব জায়গাতে পাকামি করতে হবে, সবাই তোকে বাহাবা দিচ্ছে, তাই তুই মনে হয় আকাশে উঠছিস তাই না? কিন্তু তুই বাহাবা পাওয়ার মতো কোনো কাজ করিসনি যে তোকে বাহাবা দিতে হবে। তুই ঠিকভাবে আপুর খেয়াল রাখতে পারিসনি, আপুর দেখাশোনা করতে পারিসনি। ওকে, আর হ্যাঁ শোন, আপুর রুমে তোকে যেতে হবে না, আমি আর শোন ভাই থাকলেই চলবে। নীলিমা আদিলকে বলল, না, আমিও আপুর রুমে যাব। আদিলের প্রচন্ড রাগ হলো। ওর দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, আমি কি বলেছি শুনতে পাসনি? হ্যাঁ শুনতে পেয়েছি, কিন্তু আপনার এই কথাটা মানতে পারবো না, কারণ আজকে রাত্রে চিচিং ফাঁক হবে। এই বলে নীলিমার রুম থেকে চলে গেল। আমি নীলিমার কথা শুনে কিছু বুঝতে পারলাম না। চিচিং ফাঁক হবে মানে? দুপুরবেলা ডাইনিংয়ে সবাই একসাথে খেতে বসেছে। সায়ন ভাই আসতে দেরি করছে দেখে আদিল বলল, আমি তাহলে সায়ন ভাইকে ডেকে নিয়ে আসি। তখন দেখলাম সায়ন ভাই আসছে। আদিল উঠে গিয়ে সায়নের কাছে গিয়ে বলল, আসেন সায়ন ভাই, আপনার জন্য বসে আছি। এই বলে আদিল সায়নের হাতটা ধরল।
অমনি সায়ন ভাই হাতটা সরিয়ে নিল। আদিল অবাক হয়ে গেল। আদিল সায়নকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার শায়ন ভাই, কি হয়েছে? না না, কিছু হয়নি। আচ্ছা, খেতে বসুন। নীলিমা সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। আদিলের বাবা নীলিমাকে বলল, নীলিমা, মাছের বড় মাথাটা সায়ানকে দাও। নীলিমা সায়নের প্লেটে মাছের মাথাটা দিতে দিতে বলল, শান ভাই নিন, আপনার জন্য বাবা আজকে নিজের হাতে বাজার করেছে, পুরোটা খেতে হবে কিন্তু। আদিল বলে উঠল, কেন খেতে পারবেন না? অবশ্যই খেতে পারবেন। শায়ন ভাই, আপনি খাওয়া শুরু করুন। না, তখন শায়ন ভাই হঠাৎ হাতটা সরিয়ে নিল। তাই ভাবলাম যে শায়ন ভাই হয়তো বা হাতে কোনোভাবে ব্যথা পেয়েছে, তাই জিজ্ঞেস করলাম। আর কি শায়ন ভাই, আপনি কিছু মনে করবেন না প্লিজ। আদিলের খুব রাগ হচ্ছিল নীলিমার এসব কথাবার্তায়। তাই আদিল রেগে মেগে কোনো কিছু চিন্তা না করেই বলে বসলো, আচ্ছা, আপনি এত কথা বলেন কিভাবে? একটা মানুষকে কি শান্তি মতো খেতেও দিতেও আপনার ইচ্ছে করে না? আদিলের বাবা বলে উঠল, আদিল, নীলিমা তো মজা করছে, আর সায়ানের সাথে তো ওর মজা করার সম্পর্কই। তুমি এভাবে কথা বলছো কেন নীলিমার সাথে? আদিল আর কিচ্ছু বলল না। সবাই মিলিয়ে খাওয়া শুরু করলো। বিকেলবেলা আদিল ছাদে আসলো। ছাদ থেকে নিচে তাকিয়ে বাচ্চাদের খেলা দেখছিলাম। এমন সময় মায়া আসলো। মায়া এসেই আদিলকে বলল, কি রে, কি করছিস? না আপু, কিছু করিনি, বাচ্চারা খেলছিল তাই দেখছিলাম। অন্যের বাচ্চার খেলা দেখে কি করবি? দোয়া করি তুই যেন নিজেই বাচ্চাকে নিয়ে খেলা করতে পারিস। মায়ার এই কথাটা শুনে হঠাৎ আদিলের প্রিয়সীর কথা মনে পড়ে গেল। প্রিয়সী আর আদিল কত পরিকল্পনা করেছিল ওদের ভবিষ্যৎ জীবন নিয়ে, বিয়ে, সন্তান, সন্ততি সব কিছু নিয়ে। হঠাৎ সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝল না। কেন প্রিয়সী ওর সাথে এমন করলো তা এখনো পর্যন্ত আদিল জানতেই পারল না। হঠাৎ মায়া আদিলকে ডাক দিল। মায়ার ডাকে ওর ঘোর ভাঙলো। হ্যাঁ আপু, বল, শুনছি। মাঝে মধ্যে তুই কোথায় যে হারিয়ে যাস বুঝি না। আদিল মনে মনে বলল, আপু আমার হারিয়ে যাওয়ার কারণটা যদি বুঝতে পারতো তাহলে আমার থেকে বেশি কষ্ট পেত। আমি আপুকে বললাম, না রে আপু, কোথাও হারিয়ে যায়নি, আমি তোর কথা শুনছি, বল। আচ্ছা ঠিক আছে, বাদ দে। এখন তো শীতকাল, সামনে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে, পরে কুয়াশা পড়া শুরু করবে আর ঠান্ডা লেগে যাবে। তাড়াতাড়ি নিচে নেমে আয়, আমি যাচ্ছি। ঠিক আছে আপু, যাও, একটু পরে আসছি। আপু চলে গেল। মায়া চলে যেতেই একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে আকাশের দিকে ধোঁয়া ছেড়ে ভাবতে লাগলো, শীতের শিশির যেমন ঘাসের বুকে ফিরে আসে, তেমন করে যদি প্রিয়সী আমার বুকে ফিরে আসতো। এই ভেবেই আদিল দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললো আর ভাবলো, এটা হয়তো বা আর কখনো সম্ভব নয়। ও তো বলেছিল ওর বিয়ে ঠিক হয়ে গেছে, ও হয়তো ওর স্বামী সংসার নিয়ে ভালোই আছে, হয়তো বা এতদিনে ছেলে মেয়ের মা হয়ে গেছে। প্রিয়সীকে আমি অনেক বেশি ভালোবাসতাম, এখনো বাসি। তাই নীলিমাকে কিছুতে মেনে নিতে পারছি না। প্রিয়সী আমার সাথে যাই করুক না কেন, ওকে তো আমি সত্যি ভালোবেসেছিলাম। ও আমাকে ভালোবাসুক বা না বাসুক, ওকে আমি মন থেকে অভিশাপ দিতে পারছি না। শুধু চাইবো ও যেখানে থাকুক, যেমনই থাকুক, ভালো থাকুক আর সুখে থাকুক। এগুলো ভাবতে ভাবতে চোখে করে পানি জমা হলো। দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়লো। চোখ মুছে নিয়ে ভাবলাম, না, আর অতীত নিয়ে পড়ে থাকবো না, নিজের জীবনটাকে নিজের মতো গুছিয়ে নেব। অতীত নিয়ে ভাবলে শুধু কষ্টই বাড়বে। প্রিয়সী তো আর কষ্ট পাচ্ছে না আমার জন্য, ও তো খুব ভালোই আছে সবকিছু নিয়ে। আমি নিজের মতো করে নিজের জীবনটাকে সাজিয়ে নিয়ে ভালো থাকতে চাই। আকাশের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল আদিল। আরো কিছুক্ষণ ছাদে থেকে ছাদ থেকে নেমে গেল ও। রাত্রির বেলা সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। আদিল ও মায়ার রুমে চলে গেলাম শোবার জন্য। মায়া আদিলকে দেখিয়ে বলল, কি রে, তুই একা কেন? নীলিমাকে নিয়ে আসে আয় সাথে করে। কেন আপু, আমি তো এসেছি, তোর ভয় কিসের? আমি তো আছি, নীলিমাকে লাগবে কেন? শোন, এত কথা না বলে নীলিমাকে তুই আমার রুমে নিয়ে আয়। তখন নীলিমা আপুর রুমে এসে বলল, আপু আমি এসে পড়েছি, একটু কাজ ছিল তো তাই দেরি হয়ে গেল। আদিল মনে মনে ভাবলো, ওকে আমি শুধু শুধু বিশ্ববেহেয়া, নির্লজ্জ আর শাকচুনি বলি না, ও সত্যি একটা বিশ্ববেহেয়া, নির্লজ্জ আর শাকচুনি। মায়ের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে যে যার মতো শুয়ে পড়লাম। সুমন আর মায়া সাথে খাটিয়ে শুয়েছে। আদিলকে বাধ্য হয়ে নীলিমার সাথে নিচে শুতে হলো। হঠাৎ মাঝ রাতে আদিলের ঘুমটা ভেঙে গেল। মোবাইলটা খুঁজছিল কয়টা বাজে দেখার জন্য। পরে ওর মনে পড়লো মোবাইলটা আমি ওই রুমেই রেখেই চলে এসেছে। পানির পিপাসাও পেয়েছিল। পরে ভাবলো, যাই, পানি খেয়ে মোবাইলটা নিয়ে আসি।
পরে আদিল ডাইনিং থেকে পানি খেয়ে রুমের দিকে গেল। গিয়ে দেখলো ওর রুমটা খোলা। আদিল বুঝতে পারলো না ওর রুমটা খোলা কেন। পরক্ষণেই মনে পড়লো নীলিমা তো পরে এসেছে, তাহলে হয়তোবা ওই রুমটা খোলাই রেখেছে। রুমের কাছে গিয়ে দেখলো রুমের ভিতর হালকা আলো জ্বলছে। কেউ তো রুমে নেই, রুমে তো আলো জ্বলার কথা না। আস্তে আস্তে রুমে গিয়ে লাইটটা জ্বালিয়ে দিল। দেখলো মুখোশ পরা একটা লোক ওর আলমারির সামনে দাঁড়িয়ে আছে। আলমারিটা খোলা, ওর হাতে একটা টর্চ লাইট। আদিল বুঝতে পারলো লোকটা ওর আলমারির ভিতরে কিছু একটা খুঁজছিল। হঠাৎ করে লাইটটা জ্বালাতে ও আর পালাতে পারেনি। লোকটা ওকে দেখেই পালাতে নিয়েছিল। সঙ্গে সঙ্গেই আদিল তাকে ধরে ফেললো। তার সাথে ওর অনেক ধস্তাধস্তি হলো। এক পর্যায়ে সে ওকে ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছিল। তখনই নীলিমা এসে লোকটাকে ধরে ফেললো। তারপর নীলিমা লোকটাকে সজোরে পর পর কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। নীলিমার এই রূপ দেখে আদিল অবাক হয়ে গেল। এ কোন রূপ দেখছে নীলিমাকে সে? হঠাৎ নীলিমা বলে উঠল, তোর খেলা শেষ। দেখা যাক কালকে কি হয়, কি এমন ধামাকা ঘটে। তো বন্ধুরা, কি এমন ধামাকা ঘটবে জানতে হলে আগামী সিজনের জন্য অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।